Welcome to every participants of the today's session, which will be discussed on the liver diseases. And I'd like to cover the acute and the chronic liver diseases. And you know that it's a very vast chapter. It's a vast discussion. Actually, I will work here like a facilitator. I will just discuss or I'll just tell something about how to approach with the liver cases or what the basic knowledge is we should keep in mind to treat the liver patients. Okay, so if we have it, it will be very tough to cover all the topics. And I know that most of you get basic knowledges about the liver diseases. Just it's a refreshment of your knowledge. And after the ending of the session, it might be open for 5 minutes for any questions. So let's begin the journey. If we'll have a look over the common causes, we know that liver diseases আমরা প্রতিদিন বলি যে আমরা acute disease, the chronic disease. আমাদের অনেক সময় একটা কনসার্ন হয়ে যায় ক্রনিক লিভার ডিজিজে সাচ এজ আমি যদি একটা সিনারিওর কথা বলি আমরা ইনভেরিয়েবলি আমাদের ডেইলি প্র্যাকটিস আমাদের হসপিটাল সিনারিওতে দেখি যে কিছু কিছু রুগী আসে যে পেটের মধ্যে হঠাৎ করে পানি নিয়ে চলে আসছে খুব লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস থেকে খেটে খাওয়া মানুষ তো দেখা যায় তাদের হিস্ট্রি রিভিল করলে পরে জন্ডিস এটা আসলে আমাদের দেশের মানুষ অনেক সময় বলতে পারে না ইভেন ইন্টারেস্টিংলি যেই হেপাটাইটিস গুলো ক্রনিক লিভার ডিজিজ করে লাইক দ্য বি এন্ড দ্য সি তার মধ্যে সিটা অনেক সময় অ্যাকিউট অ্যাটাকে পেশেন্ট জন্ডিসটা আননোটিস থাকে ফ্র্যাঙ্ক ডিপ সিটেড জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে না ফলে রুগীকে জিজ্ঞেস করলে বলে যে আমি আসলে কখনো জন্ডিস ভুগেছি কিনা মনে নাই মনে হয় না জন্ডিস তো আমি যদি ওখান থেকে সরে এসে এখন মনে করি অ্যাসাইটিস তাইলে বোধহয় অন্য কজেস অফ দ্য অ্যাসাইটিস ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্যাথোলজি ম্যালিগন্যান্সি টিউবারকুলোসিসে চলে যাই আমি কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং আমার থট প্রসেসটাকে সুইচ করে অন্য জায়গায় চলে গেলাম সো অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট এ ফিজিশিয়ান ইজ অলওয়েজ ভেরি মাচ কিউরিশিয়াস সবসময় কিউরিশিয়াস থাকতে হবে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালাইটিক্যাল সো লেটস হ্যাভ এ লুক হোয়াট আর দ্য কমন কজেস অফ অ্যাকিউট এন্ড দ্য ক্রনিক লিভার ডিজিজেস. On the left-hand side, you see in my slide that there is an acute causes like the viral hepatitis A, B, E, কখনো কখনো সিও করে কিন্তু এদের থেকে বি আর সিটা কমনলি ক্রনিক হেপাটাইটিসে চলে যায়. অ্যালকোহলিক লিভার ডিজিজ যদিও আমাদের দেশে এটা একটা খুব বড় কনসার্ন না বাট ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অ্যালকোহলিক লিভার ডিজিজ অ্যাকিউট থেকে একবারে ফালমিনেটিং হেপাটিক ফেলিউর থেকে আরম্ভ করে গ্র্যাজুয়ালি ক্রনিক হয়ে সিরোসিস ইভেন ক্যান্সারে পরিণত হতে পারে. সাম ড্রাগস আমরা অনেক সময় মিস করে ফেলি এনএসএআইডস সিএনএস ড্রাগস অ্যান্টি এপিলেপটিক ড্রাগস অ্যান্টি রিউম্যাটিক ড্রাগস যেরকম মেথোট্রেক্স এটা আমরা ইনভেরিয়েবলি প্রেসক্রাইব করি আমরা যদি খেয়াল না করি আমরা যদি এগুলোকে ফলো আপ না করি তাহলে দেখা যায় যে এই ওষুধগুলো আলটিমেটলি ফালমিনেন্ট হেপাটিক ফেলিউর করে কখনো কখনো ইন দ্য লং রান এরা কিন্তু ক্রনিক লিভার ডিজিজ নিতে পারে অনেক সময় প্যারাসিটামল ওভারডোজ এটা হোমিসাইডাল সুইসাইডাল পারপাসে অনেক সময় আমরা পাই সো উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট দ্য ড্রাগস বিকজ দ্য অ্যাকিউট লিভার ফেলিউর on the simultaneously একটা বড় কনসার্ন এখন আমাদের কান্ট্রিতে এসছে সেটা হচ্ছে যে কোনো রোগীর যদি আমরা রুটিন একটা আল্ট্রাসাউন্ড করি আমরা পাই যে ফ্যাটি লিভার ডিজিজ সো ইটস এ ভেরি বিগ কনসার্ন নাও because I will discuss it later on that why we are very much conscious about that এই non-alcoholic fatty liver disease কিন্তু ultimately leads to the cirrhosis as well as hepatocellular carcinoma কিছু জেনেটিক ডিটারমাইন্ড ডিজিজ লাইক দ্য আয়রন ওভারলোড কারো কারো হচ্ছে হেমোক্রোম্যাটোসিস তারাও কিন্তু লিভার ডিজিজ করে অ্যানাদার হেভি মেটাল ওভারলোড লাইক দ্য উইলসনস ডিজিজ কপার জেনেটিক্যালি কপার এক্সেস ডিপোজিশন হয়ে তারা কিন্তু অ্যাকিউট থেকে গ্র্যাজুয়ালি ক্রনিক লিভার ডিজিজ করে আলফা 1 অ্যান্টিট্রিপসিন এটা যদিও ককেশিয়ানসদের বেশি হয় ওয়েস্টার্নদের তারপরেও যে এশিয়ানদের যে হবেই এমন কোনো কথা নাই সো আমি জাস্ট ডিসকাশনের খাতিরে বলছি যে আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সিও ক্রনিক লিভার ডিজিজ করতে পারে একটা বড় অংশে প্রায় ক্রনিক লিভার ডিজিজের 30% কেসে আমরা কিন্তু কোনো কারণ খুঁজে পাই না এবং সেগুলোকে আমরা বলি ক্রিপ্টোজেনিক সিরোসিস অটোইমিউন একটা পিকচার দ্যাটস অলওয়েজ কেপ বিহাইন্ড দ্য কার্টেন আমরা ফিজিশিয়ানরা মিস করে ফেলি যে অটোইমিউন হেপাটাইটিস কিন্তু আলটিমেটলি ক্রনিক লিভার ডিজিজ করে লাইক দ্য প্রাইমারি বিলিয়ারি সিরোসিস প্রাইমারি স্ক্লেরোসিং কোলেনজাইটিস আমি একটু করে প্রত্যেকটা টপিকসই আমি আসবো So next, if we talk about the basic function of the liver, আমরা জানি যে লিভার অনেকগুলো বেসিক ফাংশন করে আপনারা সবাই জানেন যে এটা নিউট্রিয়েন্টস তিনটা বেসিক নিউট্রিয়েন্টসকে স্টোর করে সিনথেসিস করে অ্যালবুমিন সিনথেসিস করে কোগুলেশন ফ্যাক্টর সিনথেসিস করে কিছু ট্রান্সপোর্টিং ম্যাটেরিয়াল লাইক ট্রান্সফেরিন সেরোনোপ্লাজমিন হ্যাপ্টোগ্লোবিন তৈরি করে আমাদের ইমিউন ফাংশনেও হেল্প করে থ্রু ইটস কাফার সেল excrete করে of the biliary salts, bilirubin, many drugs, as well as it's a storehouse for the vitamin B12, A, D, copper, as well as the iron. So
একটা পেশেন্ট যখন জন্ডিস নিয়ে প্রেজেন্ট করলো, আমরা কি কি জিনিস, কি পয়েন্ট আমরা মাথায় রেখে আগাবো? প্রথম হচ্ছে তার সিমটম। আমরা জন্ডিসকে আমরা জানি যে আমরা 3টে ভাগে ভাগ করে নেই বেসিক্যালি, একটা প্রি হেপাটিক, একটা হেপাটিক, একটা পোস্ট হেপাটিক। তো আমরা জানি যে প্রি হেপাটিক গুলো হচ্ছে, যে আমি একটু পরেই দেখাবো একটা ছবি যে কিভাবে বিলিরুবিন সিনথেসিস হচ্ছে। প্রি হেপাটিক মানে হচ্ছে যে আরবিসি ভাঙার পরে তার হিম থেকে যে বাই প্রোডাক্ট হিসাবে আলটিমেটলি বিলিরুবিন যদি তৈরি হয়, এবং এটা যদি এক্সেস অ্যামাউন্ট থাকে বিফোর দ্য কনজুগেশন, ইউরিনিন ডাইফসফোগ্লুকুরোনাইড যে কনজুগেট করবে, সে কনজুগেশন আগে যদি আনকনজুগেটেড বিলিরুবিন, যেটা প্রোটিন সলিউবল, ওয়াটার সলিউবল না, এটা যদি ব্লাডে বেড়ে যায়, তাহলে এটা প্রি হেপাটিক হতে পারে। লিভার ইটসেলফ ডিজিজড হলে, যেটা মোস্ট কমন কনসার্ন, তাহলে কিন্তু মিক্স টাইপের, অর্থাৎ কনজুগেটেড আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাবে, সেটা একটা প্রেজেন্ট করবে। আর যদি লিভারে সিনথেসাইজড হওয়ার পরে কনজুগেটেড বিলিরুবিন বিলিয়ারি ট্রাক্ট দিয়ে বের হবার সময় কোথাও অবস্ট্রাকশন হয় বাই দ্য স্টোন অর ম্যালিগন্যান্সি, তাহলে সে কনজুগেটেড বিলিরুবিন ইজ এন ওয়াটার সলিউবল, সো ইজিলি সেটা আবার রিফ্লাক্স ব্যাক করে বডিতে অনেক ডিপ জন্ডিস দিয়ে প্রেজেন্ট করবে, অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু এটার মধ্যে বাইল সল্ট থাকে, এটা নার্ভকে ইরিটেট করলে ইচিং হয়। So any patient is telling that, okay, I get jaundice as well as generalized itching, we should keep in mind that maybe we are dealing with a case of the post-hepatic or hepatic jaundice, but not the pre-hepatic. Like abdominal pain. Abdominal pain, এখানে আমি গলস্টোন লিখেছি, হ্যাঁ এটা একটা ক্লু দেবে যে গলস্টোন অ্যাসিমটোমেটিক থাকে, চট করে ছোট একটা স্টোনের চিপস চলে গেল হচ্ছে বিলিয়ারি ট্র্যাক্টে, অবস্ট্রাকশন করে জন্ডিস এবং পেইন করতে পারে, ফিভার করতে পারে। আবার অ্যাবডোমিনাল পেইন, লিভার যদি নিজেও ইনিশিয়ালি বড় হয়, তাহলে তার যে গ্লেসন্স ক্যাপসুল থাকে স্ট্রেচিং হয়, এবং এটা সেল পেইন সোম্যাটিক সাপ্লাই, সো অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো অ্যাবডোমিনাল পেইন প্রেজেন্ট করলে আমরা মাথায় রাখবো যে লিভারটা বড় হচ্ছে না তো, বা গলস্টোন নেই তো। যদি ওয়েট লস নিয়ে প্রেজেন্ট করে, অবশ্যই আমরা 1 নম্বরে মেলিগনেন্সি সঙ্গে সিএলডিটা মাথায় রাখবো। ডার্ক স্টুল অ্যান্ড দ্য পেল স্টুল অ্যান্ড দ্য ডার্ক ইউরিন প্রেজেন্ট করলে আপনারা সবাই জানেন যে এটা সাধারণত অবস্ট্রাকটিভ জন্ডিসের পরে যায়। যদি কেউ সাথে ফিভার রাইগোর চিন্তা করে, আমরা মনে করবো যে এটা মে বি অবস্ট্রাকটিভ অর এলস ইট মে বি দ্য লিভার অ্যাবসেস, এই ধরনের ইনফেক্টিভ কজ। কখনো কখনো অটোইমিউন কোনো ডিজিজ থেকেও, যেরকম ড্রাই মাউথ, জোগ্রেন সিনড্রোমস, মানে বডিতে রিমাটোলজিক্যাল ডিজিজ থেকে অটোইমিউন হেপাটাইটিস হতে পারে। তখন যদি কেউ বলে যে আমার চোখ মুখও শুকিয়ে যাচ্ছে, আমি চোখ গ্রিটি সেন্সেশন হয়, খাবার খেতে গেলে পানি লাগে, আমরা মাথায় রাখবো যে ওভারলুক করার দরকার নেই যে তার এই জন্ডিসটা বা তার লিভার ডিজিজটা মে বি অ্যাসোসিয়েটেড উইথ সাম অটোইমিউন প্রসেস, অ্যাজ ওয়েল অ্যাজ নেভার মিস এনি ড্রাগ হিস্ট্রি। Others, his personal habit, like in alcohol, or he got any frequent blood transfusion, or he is an IV drug abuser, any travel history, some infectious cause is very common in some arena, or any family history of the liver disease that will goes in favor of some genetic disorder that leads to the liver disease, like hemochromatosis, Wilson's disease, alpha-1 antitrypsin deficiency leading to the liver disease, or autoimmune disease, metabolic syndrome. এই জিনিসগুলি। Then আমি এখানে জাস্ট কিভাবে বাইলের মেটাবলিজম হচ্ছে সেটাকে আমি তুলে ধরেছি। এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি খেয়াল করি যে আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হচ্ছে ডেইলি প্রায় 250 থেকে 500 মিলিগ্রাম গ্রাম। তখন লিভারে চলে গেলে পরে মনো এবং ডাইগ্লুকুরোনাইড কনজুগেশন হয়ে এরপরে কনজুগেটেড বিলিরুবিন হচ্ছে, সেটাই বাইল হিসাবে ডিউডেনাম হয়ে কলোনিক পর্ট পর্যন্ত চলে আসতেছে, and this is responsible for production of the starcobilinogen through the bacteria inside the colon, and this is also responsible for the color of the stool, and ultimately oxidized and passes through the stool as the starcobilin. But some part of it, like around the 4 milligram per day, it's revert back through the enterohepatic circulation and goes again to the liver as well as the kidney, and its name changed to the urobilinogen, very few amount, and ultimately passes through the urine. এখন আমি যদি বাম দিকে তাকিয়ে দেখি যে কনজুগেটেড বিলিরুবিনের কোথাও যদি অবস্ট্রাকটিভ জন্ডিস তৈরি করে, তাহলে স্টুল দিয়ে সে বেশি পাস করতে পারবে না, তার মানে স্টুলটা পেল হয়ে যাচ্ছে, এবং এক্সেস অ্যামাউন্ট অফ দ্য কনজুগেটেড বিলিরুবিন রিভার্স ব্ল্যাক করে ব্লাডে চলে এসে কিডনি দিয়ে চলে গেলে পরে হাই কালার্ড ইউরিন হচ্ছে, and this is the underlying mechanism why the obstructive jaundice, the pale stool and high colored urine happens. So একটা কেসের আমরা কমনলি বলি যে লিভার ফেলিউর, এনকেফালোপ্যাথি, ফালমিনারি হেপাটিক ফেলিউর, বিভিন্ন টার্মে আমরা ব্যবহার করি, প্রত্যেকটা এন্টিটি অলমোস্ট সিমিলার। অ্যাকিউট লিভার ফেলিউর আমরা কখন বলবো? সাধারণত 1 মাসের মধ্যে একটা টাইম ফ্রেম আমরা ধরে নিই, 4 সপ্তাহ, যে 1 থেকে 4 সপ্তাহের মধ্যে যদি কোনো লিভার ডিজিজ সাডেনলি ডেটেরিয়েট করে, দিস ইজ অ্যান অ্যাকিউট।
এবং এটা যদি 7 দিনের কমে হয় তাহলে ইট ইজ এন হাইপার অ্যাকিউট। আর যদি সে 1 মাস থেকে 3 মাসের মধ্যে তার এই প্রসেসটা চলে তাহলে সাব অ্যাকিউট। আলটিমেটলি এখানে দেখা যাচ্ছে যে অ্যাকিউট কিন্তু কখনো কখনো সাব অ্যাকিউট হয়ে এরপরে ক্রনিক হেপাটিক লিভার ডিজিজে চলে যাচ্ছে। এবং acute liver disease may also happen from the herbal medication, which we usually miss in our daily practice. আমাদের দেশের একেবারে লো সোশিওইকোনমিক স্ট্যাটাসের লোকজন অনেক সময় হার্বাল মেডিকেশনের উপর নির্ভর করে ফর দেয়ার ভেরিয়াস প্রবলেমস, and this herbal medication may leads to the acute liver failure, fulminant liver failure. Some toxin যদি আমরা মাশরুম খাই সেখান থেকে হতে পারে। কোনো প্রেগনেন্ট লেডি ভালোই যাচ্ছিল ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার সে সাডেনলি পেশেন্ট ডিসওরিয়েন্টেড, হাই জন্ডিস হয়ে গেল। ওটা হচ্ছে অনেক সময় ফ্যাটি লিভার ইন দ্য প্রেগনেন্সি মে লিডস টু দ্য লিভার ফেলিউর হতে পারে। উইলসনস ডিজিজ, ইভেন দ্য শক, পেশেন্ট শকে আছে, লিভার হাইপক্সিয়া হচ্ছে, কাজ করতে পারছে না, লিভার অ্যাকিউট সাডেনলি ফেলিউর হচ্ছে, নন ইনফেক্টিভ। এক্সটেন্সিভ মেলিগনেন্সি যদি হয় লিভারে তাহলেও তার ড্যামেজ হয়ে যাবে লিভার সেল, মে লিডস টু দ্য অ্যাকিউট লিভার ফেলিউর। জাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট দিস মে বি দ্য causative agent for the acute liver failure. And jaundice may not present initially in some cases like the race syndrome, even the paracetamol poisoning. আমরা কল্পনা করতে পারি হসপিটাল ইমার্জেন্সিতে একটা রোগী চলে আসলো, সে প্যারাসিটামল পয়জনিং, কিন্তু আমি দেখছি এসজিপিটি তার 2000-3000 বেড়ে আছে, প্রথরবিন টাইম তার হয়ে আছে 40, বাট পেশেন্ট তো জন্ডিস নাই, বিকজ জন্ডিস তৈরি হওয়ার মতো সময়ও তাকে দেওয়া হয়নি, সাডেন লিভার ড্যামেজ হয়ে গেছে। এবং এটা আমরা খুব বেশি ইন ডেপথ যাব না, বিকজ অল দিস অ্যাকিউট কেসেস শুড বি ট্রিটেড ইন দ্য হাই কেয়ার ইউনিট। উই শুড জাস্ট রেফার দিস কেসেস, বাট উই শুড নো দ্য কজেস। এখানে দেখা যাচ্ছে যে একটা আমি কজগুলো দেখিয়েছি যে কোন জিনিসগুলো এর দায়ী এবং কত পার্সেন্ট। এবং আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে দেখছি যে অলমোস্ট সবই 5%, 5%, 10%, বাট দ্য ড্রাগস these are responsible around the 70 to 80%. So never miss the drug history when we deal with the liver cases. অ্যাকিউট লিভার ফেলিউর পেশেন্ট গুলো প্রেজেন্টেশন কি হতে পারে? প্রথম প্রেজেন্টেশন হচ্ছে, যেহেতু পেশেন্ট সবসময় যে জন্ডিস কোনোদিনই লিভারের ডিজিজকে সিগনিফাই করে না, যেরকম ক্রিয়েটিনিন কখনোই কিডনি ফেলিউরকে ডিরেক্টলি প্রপোর্শনেটলি সিগনিফাই করে না, সেরকম আমি জন্ডিস দেখলে আমি বুঝতে পারবো না। সঙ্গে আমাকে কিছু ক্লিনিক্যাল সিনারিও যদি অ্যাকিউট হয়, প্রথম কথা হচ্ছে পেশেন্ট একটু ড্রাউজি, ডিসওরিয়েন্টেড থাকে, অর্থাৎ এনকেফালোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করে। কারণ লিভার আমাদের ইন্টেস্টাইনের টক্সিক ম্যাটেরিয়ালস যেগুলো তৈরি হচ্ছে, মার্কাপটি, ইউরিন, গাবা, অ্যামোনিয়া, এগুলো সে ফিল্টার করে। বাট যখন লিভার এই কাজগুলো কম্প্রোমাইজ করতে পারে না, তখন এগুলো ডাইরেক্টলি সার্কুলেশনে যে ব্রেনকে গিয়ে সাপ্রেস করে দেয়। সো পেশেন্ট উইল ডেভেলপ দ্য এনকেফালোপ্যাথি, নাম্বার 1. Number 2, patient may suddenly develop the bleeding manifestation because liver synthesize the coagulation factor, so prothrombin time will be highly increased, which is depends on the factor 2, 5, 8, 9, 10. তো ফলে দেখা যাচ্ছে prothrombin time highly increased, SGPT অনেক বেশি হয়ে যাবে, বিলিরুবিন অনেক বেশি নাও থাকতে পারে। সো এনকেফালোপ্যাথি শুরুতেই যে পেশেন্ট ড্রাউজি, ডিসওরিয়েন্টেড থাকবে তা না, একদম আর্লিয়েস্ট সাইন আমরা ক্লিনিক্যালি বলি যে অল্টার্ড স্লিপ প্যাটার্ন, কিছুই বোঝা যাচ্ছে না। শুধু রোগীকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি কোন সময়টা বেশি ঘুম পায়, বলে যে আমি সারা রাত জেগে থাকি, দিনের বেলা ঘুমাই, তার মানে অল্টার্ড স্লিপ প্যাটার্ন। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর দ্য সাটল চেঞ্জ ইন দ্য এনকেফালোপ্যাথি। এরপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি পেশেন্ট ড্রাউজি হবে, কখনো কখনো অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হবে, ফ্লাকচুয়েশন অফ হিজ বিহেভিয়ার এন্ড মুড, and then patient may develops the delirium, নিজে প্রলাপ বকবে, ড্রাউজি হবে, স্লিপি হবে, আলটিমেটলি সিএনএসএ টক্সিক ম্যাটেরিয়াল গুলো সেরিব্রাল এডেমা করে। সো তখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যাওয়ার যে ফিচার গুলো, ডায়ালেটেড পিপল, জার্কস এক্সাজারেটেড, প্লান্টার বায়োলেটারাল এক্সটেন্সর, অর্থাৎ আপার মোটর সাইন গুলো আসবে একেবারে শেষে। ইভেন দ্য পেশেন্ট মে ডেভেলপস আনকনসিয়াসনেস এন্ড কোমা। তবে পেলেই যে আমি এনকেফালোপ্যাথি হিসেবে ট্রিট করব বা ধরে নেব তা না, আমার মাথায় রাখতে হবে ডিফারেন্সিয়ালস গুলো, অর্থাৎ সিরেটিভ, অ্যান্টিডিপ্রেসেন্টস ওভারডোজ হয়ে গেল, পেশেন্ট ডিহাইড্রেটেড, কিংবা পেশেন্টের ইনফেকশন আছে, পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে, কিংবা পেশেন্টের কোনো কারণে ভার্নিস এনকেফালোপ্যাথি হয়েছে, ইজ অ্যালকোহলিক্স, অথবা সাইকিয়াট্রিক প্রবলেম আছে, অর হি ওয়াজ সাফারিং ফ্রম ডায়াবেটিস, ওয়াজ টেকিং ইনসুলিন, এক্সেসিভ ইনসুলিন ডোজ ওয়াজ টেকেন অ্যান্ড হি ডেভেলপস হাইপোগ্লাইসিমিয়া, or he's suffering from the epilepsy and now it is in post-ictal phase. Even infective causes, even subdural hematoma আমরা পাই, সাবডুরাল হেমাটোমা হিস্ট্রি দেয়নি মাথায় আঘাতের, আমরা মনে করছি যে কি ঘটনা, সিটি স্ক্যান করে দেখা গেল সাবডুরাল হেমাটোমা। সো আমাদের এই ডিফারেন্সিয়ালস গুলো মাথায় কিন্তু রাখতে হয়। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কিছু বেসিক ইনভেস্টিগেশনে যাব। টক্সিকোলজি যদি আমি সন্দেহ করি যে পেশেন্টের ড্রাগ ওভারডোজ আছে, পেশেন্ট অ্যাবিউজার বা এভরি পসিবিলিটি, তাহলে কিছু কিছু সেন্টারে আমরা ব্লাড এবং ইউরিনের কিছু সিডেটিভ ড্রাগসের স্ক্রিনিং করতে পারি। এছাড়া এর জন্য দায়ী যে কজগুলো, অর্থাৎ হেপাটাইটিস বি, হেপাটাইটিস ই, হেপাটাইটিস
সি খুব বেশি করে না, কিন্তু কখনো কখনো করতে পারে। ইভেন কপার, তারপর হচ্ছে গিয়ে আয়রন, এই জিনিসগুলো আছে কিনা দেখার জন্য আমরা টক্সিকোলজি স্ক্রিনিং, সেরোলজিক্যাল স্ক্রিনিং অফ দ্য হেপাটাইটিস বি, serological screening for the hepatitis A, hepatitis E, cytomegalovirus, এগুলো আমরা স্ক্রিন করতে পারি। ইভেন সেরেনোপ্লাজমিন, ইউরিনারি কপার যদি আমরা মনে করি যে এটা আসলে উইলসনস ডিজিজ, এবং আমরা লিভারের আল্ট্রাসাউন্ড এবং ডপলার করতে পারি যে কোথাও অবস্ট্রাকশন এবং লিভারের ইকো প্যাটার্নটা কিরকম। কখনো কখনো অটো অ্যান্টিবডিও করতে পারে, তবে এগুলো হাই কেয়ার সেন্টারে করা ভালো। বেসিক ম্যানেজমেন্ট হাই কেয়ার সেন্টারে যেতে দেরি হবে, আমি ইমিডিয়েটলি কি করব? প্রথম হচ্ছে কোনো আন্ডারলাইন যদি প্রিসিপিটেটিং ফ্যাক্টর থাকে, প্রিসিপিটেটিং ফ্যাক্টর মানে হাই প্রোটিন ডায়েট আমি দেব না, তাতে ব্যাকটেরিয়া কলোনি গ্রোথ বাড়বে। কনস্টিপেশনকে আমি ডিসকারেজ করব, আমি ল্যাকটোলোজ বা ল্যাকটিলিয়ল দিয়ে গাটকে সব সময় ট্রানজিট টাইমকে বাড়িয়ে দেবো, গাটকে সব সময় আমি পার্জিং রেট বাড়িয়ে দেবো যেন ব্যাকটেরিয়া স্ট্যাগনেন্ট না হয়, ওখান থেকে ফার্মেন্টেশন করে নটোরিয়াস প্রোডাক্ট যেন না তৈরি করে। গাটকে স্টেরাইল করার জন্য কখনো কখনো নিওমাইসিন, আজকাল আমরা রিফাক্সিমিন ইউজ করি, সেটা দিতে পারি। তারপরে হচ্ছে জিআইটি ব্লিডিং যদি থাকে সঙ্গে, তাহলে জিআইটি ব্লিডিংটা হল্ট করতে হবে, বিকজ ইউ নো দ্যাট ব্লাড ইজ এ ভেরি গুড মিডিয়া ফর দ্য ব্যাকটেরিয়া। অ্যান্ড অ্যান্টিবায়োটিকের কথা তো বললাম, কিছু না পেলে মেট্রোনিডাজোলও ট্রাই করতে পারি। এই রোগীগুলো মনিটরের ক্ষেত্রে আমরা তার ভাইটালস গুলো দেখবো, তার নিউরোলজিক্যাল কি চেঞ্জ হচ্ছে, ফ্লুইড ব্যালেন্স ঠিক আছে কিনা, কার্ডিও রেসপিরেটরি স্ট্যাটাস কিরকম, পেশেন্টের আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে পারি, তার অন্যান্য প্যারামিটার্স গুলো আমরা দেখবো। আমি টেনে যাচ্ছি কারণ এটা যেহেতু হাই কেয়ারের ব্যাপার। নেক্সট, লিভার ডিজিজে আরেকটা জিনিস প্রেজেন্ট করতে পারে, সেটা হচ্ছে আমরা জানি অ্যাসাইটিস। সো অ্যাসাইটিস যদি বেসিক্যালি বলি যে একটা পেশেন্টের ফ্রি ফ্লুইড ইন দ্য অ্যাবডোমেন, নর্মালি আমাদের অ্যাবডোমেনে কোনো ফ্রি ফ্লুইড থাকে না, খুব মাইনিউট থাকে, 5 to 10 ml hardly, and in case of female it goes up to the 20 ml during the menstrual period, but it is the physiological correction. But to develop the ascites clinically, at least 1.5 liter fluid is necessary, shifting dullness বলিন আর যেটাই বলেন। সো আর্লি অ্যাসাইটিস কিন্তু আল্ট্রাসাউন্ড ছাড়া অনেক সময় বোঝা যায় না। অ্যাসাইটিসের কারণ যদি চিন্তা করি যে কেন হচ্ছে, বেসিক প্রিন্সিপালটা হচ্ছে হয় ব্লাডের ভিতর থেকে পানিটা উজিং হয়ে অ্যাবডোমেনে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? পানি ধরে রাখার ক্ষমতা কম। কেন কম? অনকোটিক প্রেসার কম। কে অনকোটিক প্রেসারের জন্য দায়ী? দায়ী হচ্ছে অ্যালবুমিন। তাহলে কোনো কারণে অ্যালবুমিন যদি কমে যায় তাহলে হতে পারে। অ্যালবুমিন কেন কমে? নেফ্রোটিক সিনড্রোম, কিডনি দিয়ে পড়ে যাচ্ছে। অ্যালবুমিন কেন কমে? জিআইটি থেকে প্রোটিন ম্যাল অ্যাবজর্পশন পড়ে যাচ্ছে। গরিব মানুষ প্রোটিন খেতে পারছে না, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন হচ্ছে না। লিভার অনেকদিন ধরে ডিজিজ, সুতরাং অ্যালবুমিন তৈরি করতে পারছে না, সো অনকোটিক প্রেসার ইজ রিডিউস বিকজ অ্যালবুমিন হাফ লাইফ ইজ অনলি 3 weeks, and chronic liver disease persists for more than 6 months, so enough to make the ascites. Or blood vessels এর ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে গেল। কখন পারমিবিলিটি বাড়তে পারে? ইনফেকশন, ইনফ্ল্যামেশন, মেলিগনেন্স, তিনটা জিনিস। এই তিনটা মাথায় রাখলে ফিট করলে আমরা অ্যাসাইটিসের বাকি কারণগুলো বলতে পারি। ইন্ট্রাঅ্যাবডোমিনাল ইনফেকশন, ইন্ট্রাঅ্যাবডোমিনাল ইনফ্ল্যামেশন লাইক দ্য প্যানক্রিয়াটাইটিস, লাইক রিউমেটিক হার্ট, rheumatological disorder like SLE, anything connective tissue disease, and the malignancy. Okay, and the last, the increased hydrostatic pressure of the intra-abdominal vessels. কখন হতে পারে? আমরা রাইট হার্ট ফেলিউর, সিসিএফ, তাতেও অ্যাসাইটিস আসতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে স্যাগ দিয়ে দেখা যায় যে আমরা কনফিউজড হয়ে যাই যে সিরোসিসে সাধারণত ক্রনিক লিভার ডিজিজ অ্যাসাইটিস হয়, তা আমরা বুঝবো কিভাবে? আমরা জানি যে এটা তো ট্রান্সুরেটিভ হবে, প্রোটিন 2.5 গ্রামের নিচে, কিন্তু এটাকে আরো প্রিসিশন বাড়ানোর জন্য সিরাম অ্যাসাইটিস অ্যালবুমিন গ্রেডিয়েন্ট আমরা করি। অর্থাৎ আমি এই পরের স্লাইডটা যদি দেখাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। সিরাম অ্যাসাইটিস অ্যালবুমিন গ্রেডিয়েন্টে সিরোসিস যেহেতু ট্রান্সুডেটিভ, কেন হচ্ছে আমি আগের স্লাইডে আবার যাব, এটা বলে যে এটা 2.5 গ্রাম পার ডিএল এর নিচে হবে। তাহলে যদি কম হয় তাহলে সিরামে, অর্থাৎ সিরামের মধ্যে যে প্রোটিনটা আছে এবং অ্যাসিডিক ফ্লুইডে যে প্রোটিন আছে, এদের গ্রেডিয়েন্ট যদি 1.1 গ্রাম পার ডিএল এর বেশি হয়, আমরা 96% ধরে নিতে পারি যে এটা ডিউ টু দ্য পোর্টাল হাইপারটেনশন। কেন? কারণ হচ্ছে যে আমার এই গ্রেডিয়েন্টের পার্থক্যটা অনেক বেড়ে যাচ্ছে স্যাগের। কারণ হচ্ছে যে আমার লিভারের সিরোসিসের কারণে অ্যাবডোমিনে অ্যালবুমিন কমে যাচ্ছে। আবার এই যদি অ্যালবুমিনটা যদি কমে যায় এবং এটা ট্রান্সুরেটিভ হয়, আর সিরামের মধ্যে যদি অ্যাসাইডিক ফ্লুইডের মধ্যে যদি এটা ঠিক থাকে, তাহলে আমার গ্রেডিয়েন্টের পার্থক্যটা অনেক বেশি বেড়ে যাবে। এই কারণে বলা হয় যে এই ফর্মুলাটা, যে সিরামের অ্যাসাইটিস আর অ্যালবুমিনের অ্যাসাইটিসের গ্রেডিয়েন্টটা যদি 1.1 এর বেশি হয়, আমরা ধরে নেই যে এটা পোর্টাল হাইপারটেনশনের জন্য হচ্ছে। এখন কথা হচ্ছে যে সিরোসিস আমাদের কমন কনসার্ন, অ্যাসাইটিসের আরো কারণ আছে। তো এক্সুডেটিভ অ্যাসাইটিস গুলো আমি অলরেডি ডিসকাস করেছি যে কেন হয়, আর ট্রান্সুডেটিভ গুলো হয় হচ্ছে হাইপোঅ্যালবুমিয়া ডিউ টু এনি কজ অর ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার।
আপনারা তাকিয়ে দেখেন উপরে যে ডান দিকে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার হয় কখন, হার্ট ফেলিওর, হেপাটিক সিরোসিস এগুলো। আর প্রোটিন কমে যায় কখন, যে কথাগুলো বলেছি, ম্যালনিউট্রিশন, প্রোটিন এনার্জি, সব কারণ মনে রাখতে হবে এবং কোনো কথা নাই। আর এক্সোডেটিভ কখন হচ্ছে, ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যাচ্ছে যখন, ইনফেকশন, ইনফ্ল্যামেশন, মেলিগনেন্সি, সবগুলো কিন্তু লেফট সাইডে আছে। ওকে, সিরোসিসে কেন অ্যাসাইটিস হচ্ছে, এগুলো অনেকগুলো থিওরি আছে, ওভারফিলিং, আন্ডারফিলিং থিওরি। আমরা থিওরিতে যাব না, আমরা বেসিক যদি চিন্তা করি, কারণটা জানলে ট্রিট করতে সহজ। চিন্তা করেন সিরোসিস হচ্ছে অ্যালবুমিন তৈরি হচ্ছে না, তাহলে হাইপোঅ্যালবুমিয়া হচ্ছে, অনকোটিক প্রেশার কমে যাচ্ছে, ফ্লুইড চলে যাচ্ছে অ্যাবডোমেনে, অ্যাসাইটিস। ওকে, নাম্বার 1। নাম্বার 2, যেহেতু অ্যালবুমিন কমছে, ফ্লুইড চলে যাচ্ছে, ব্লাড ভলিউম কমে যাচ্ছে, কিডনিতে গিয়ে সে বলবে যে আমি হাইপক্সিক, কিডনিতে রিডিউস ব্লাড ফ্লো হবে, কিডনি বলবে ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে, হাইপক্সিক কিডনি, সে অ্যালডোস্টেরন সিক্রেশন করবে। সে অ্যালডোস্টেরন তৈরি করলে পরে সে তখন কি করবে, ভেসোকনস্ট্রিকশন করবে, অ্যাজ ওয়েল অ্যাজ সে ফ্লুইড, সল্ট এবং ওয়াটার রিটেনশন করলে ওভারফিলিং থিওরি, অতিরিক্ত পরিমাণে সল্ট ওয়াটার রিটেনশন করে আবার পানি ঢুকাবে, সে পানি আবার বেরিয়ে আসবে যেহেতু অ্যালবুমিন নাই। এই দুইটা বেসিক মেকানিজমে মূল হচ্ছে স্প্ল্যাঙ্কনিক ভেসোডাইলেটেশন, অর্থাৎ সিরোসিস হলে পরে নাইট্রিক অক্সাইড প্রোডাকশনটা বেড়ে যায়, and it causes the vasodilatation that leads to the poor renal perfusion pressure, and then ultimately it leads to all this mechanism. ওকে, সো এই স্যাগের কথায় আবার আসি, যে অ্যাসিডিক ফ্লুইডে আমরা যদি করি সিরোসিসে, মানে কালার দেখে অনেক সময় আইডিয়া করি যে কোন কালারে কি হয়। যে আমরা যদি বেড সাইড টেনে নিলাম অ্যাসিডিক ফ্লুইড, সিরোটিক পেশেন্ট গুলো সাধারণত লাইট স্ট্র কালার হয়, ডিপ স্ট্র কালার হবে হচ্ছে টিউবারকুলোসিসে, বাট এটা হয় লাইট স্ট্র কালার, ক্লিয়ার অর লাইট গ্রিন কালার। ম্যালিগন্যান্ট ডিজিজ গুলোতে সাধারণত আরবিসি থাকে বলে এটা একটু ব্লাডি কালার হয়। ইনফেকশন যেহেতু থাকে, ডাব্লিউবিসি চলে আসে, দেন ইট টার্নস টু দ্য ক্লাউডি। বিলিয়ারি কোনো কারণে যদি কমিউনিকেশন করে তাহলে ইট মে লিডস টু দ্য হ্যাভিলি বাইল স্টেইনিং। যদি কোনো কারণে ইন্ট্রাঅ্যাবডোমিনাল লিম্ফেটিক অবস্ট্রাকশন করে, লিম্ফেটিক অবস্ট্রাকশন মে ডিউ টু দ্য মেলিগনেন্সি, ডিউ টু দ্য রেডিয়েশন, ডিউ টু সাম ইনফেক্টিভ কজেস, দেন এটা হয়ে যায় কাইলাস, অর্থাৎ ফ্যাট থাকে। এই কারণে আমরা তখন ইউজফুলি এই অ্যাসাইটিককে ইভালুয়েট করার জন্য আমরা কি করতে পারি, আমরা টোটাল অ্যাবলোবিন দেখতে পারি, অ্যামাইলেজ দেখতে পারি। অ্যামাইলেজ দেখবো এই উদ্দেশ্যে, প্যানক্রিয়াটাইটিস আমাদের এখন একটা বড় কনসার্ন আমাদের হচ্ছে আজকাল এদেশে। প্যানক্রিয়াটাইটিস থেকেও কিন্তু অ্যাসাইটিস হয়, এবং তাতে অ্যামাইলেজের পরিমাণ 1000 এর উপরে, অ্যাসাইটিক ফ্লুইডের অ্যামাইলেজটা বেড়ে যায়। সো আমরা অ্যামাইলেজটা চেক করতে পারি। যদি ফিভার থাকে, টেন্ডারনেস থাকে, তাহলে আমরা নিউট্রোফিল কাউন্ট করতে পারি যে তার কি আসলে অ্যাসাইটিসটি ইনফেক্টিভ কিনা। আমরা সাইটোলজি দেখতে পারি ফর দ্য মেলিগনেন্সি, অ্যান্ড মাইক্রোস্কোপিক কালচার ইফ ইট ইজ ইনফেক্টিভ টু সিলেক্ট আওয়ার অ্যান্টিবায়োটিক অফ চয়েস। ওয়েল, সো ম্যানেজমেন্ট, যে কোনো ম্যানেজমেন্টেই প্রথম কথা হচ্ছে অ্যাসাইটিস যেহেতু কোনো ডিজিজ না, ইটস এ প্রেজেন্টেশন, সো ইট মাস্ট হ্যাভ সাম আন্ডারলাইং কজ। আমাদের তাহলে প্রথমে আন্ডারলাইং কজকে ট্রিট করতে হবে, আদারওয়াইজ অ্যাসাইটিস উইল নট রিজলভ। দেন অনেকেই অ্যাসাইটিস দেখে আমরা বলে ফেলি যে চট করে যে সোডিয়াম হাইলি রেস্ট্রিক্ট করে দেই। অ্যাকচুয়ালি বলা হয় যে সোডিয়ামের লেভেল যদি 125 মিলিমলিকিউলস এর নিচে না নামে, হাইপোনেট্রিমিক সিগনিফিকেন্ট না হয়, খুব বেশি সোডিয়াম ডেইলি রেস্ট্রিকশন করার দরকার নেই। ডেইলি 100 মিলিমলিকিউলস আমরা রাখলেই চলে। বাট ওয়াটার ইনটেক মে বি রেস্ট্রিক্টেড, আমরা 1 থেকে 1.5 লিটার পানি তাকে দিতে পারি। ডায়োরেটিক্স আমরা অ্যাড করি। ডায়োরেটিক্স এর মধ্যে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে স্প্যানোলেকটন, এবং অপটিমাম ডোজে। অনেক সময় যেটা ইজিলি আমরা মিস করতে পারি সেটা হচ্ছে যে আমরা সাব অপটিমাল ডোজে দিয়ে দিনের পর দিন রাখি, তাতে পেশেন্টের অ্যাসাইটিস রিজলভ করে না, রেদার দেন পেশেন্ট মে ডেভেলপস দ্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এন্ড উইকনেস। সো গিভ দ্য অপটিমাম ডোজ। অর্থাৎ স্প্যানোলেকটন আমাদের 100 থেকে শুরু করে 400 পর্যন্ত আমরা যাব, চেষ্টা করবো অ্যাসাইটিস রিজলভ করে কিনা। কখনো কখনো একলা না হলে এটার সঙ্গে আমরা ফুসেমাইড অ্যাড করি, কিংবা অ্যামাইলোরাইডও অ্যাড করতে পারি অপটিমাম ডোজ। তারপরেও দেখা যায় যে আমরা দিচ্ছি কিন্তু অ্যাসাইটিস কমছে না। এই রিফ্র্যাক্টরি, এটাকে আমরা বলি তখন রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস। দুইটা ডায়োরেটিক্স অ্যাড করার পরেও, ম্যাক্সিমাম ডোজ দেওয়ার পরেও যখন অ্যাসাইটিস কমে না, তখন আমরা কি বলি, রিফ্র্যাক্টিভ অ্যাসাইটিস। এটার কিছু ডিফাইন আছে, এখানে বলে যে ল্যাক অফ দ্য রেসপন্স, ম্যাক্সিমাম ডায়োরেটিক্স ফর 1 week, অ্যাসাইটিস পারসিস্ট ডিসপাইট সোডিয়াম রেস্ট্রিকশন, urine sodium restriction is less than the intake, and early recurrence of ascites within 4 weeks of fluid mobilization. তখন আমরা কি করি, প্যারাসিনথেসিস করি, কারণ অনেক বেশি হিউজ অ্যাসাইটিস, পেশেন্টের ব্রিদিং প্রবলেম, মেকানিক্যাল প্রবলেম হয়, তখন আমরা প্যারাসিনথেসিস করতে পারি, কিন্তু চট করে অনেক বেশি ফ্লুইড প্যারাসিনথেসিস করব না, কারণ ইট মে অ্যাগ্রাভেট দ্য এনকেফালোপ্যাথি, ইট মে কজ দ্য রিবাউন্ড ফিলিং অফ দ্য ফ্লুইড ইনসাইড দ্য অ্যাবডোমেন, এন্ড আলটিমেটলি রিবাউন্ড ফিলিং করলে কি হবে, পেশেন্ট ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে যাবে, পেশেন্ট নিয়ার টু শকের মতো চলে যাবে। এই ক্ষেত্রে আমাদেরকে 20% অ্যালবুমিন কভারেজে
6 to 8 গ্রাম পার লিটার, 1 লিটার অ্যাসাইটিস বের করলে 6 গ্রাম আমরা হিউম্যান অ্যালবুমিন দেব। এইভাবে আমরা কম্প্রোমাইজ করে করে অ্যাসাইটিস ফ্লুইড ড্র করতে পারি, বাট নট মোর দেন 2 লিটার ইন এ সিঙ্গল সেটিং, কিপ ইন মাইন্ড। যদি অ্যালবুমিন অনেক এক্সপেন্সিভ কিনতে না পারে, আমরা হেমাক্সিল দিতে পারি, 125 ml পার লিটার ফ্লুইড ইউজ কখনো কখনো করে। এবং ফাইনালি কেউ কেউ দেখে যে সবকিছুতে কাজ হচ্ছে না, তখন ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক স্টেন্ট দিয়ে দেওয়া হয়। কিন্তু এটা ঝামেলা হচ্ছে যেটা অনেক সময় ইনফেকশন করে, এটা অনেক সময় এনকেফালোপ্যাথি করে। এগুলো হচ্ছে সুপার স্পেশালাইজড লেভেলে। লিভ এন্ড শান্ট দেওয়া হয়। লিভ এন্ড শান্টটা কিছুই না, অ্যাবডোমেন থেকে সাবকিউটেনিয়াসলি একটা শান্ট এনে ইন্টারনাল জুগুলার ভেইনের মধ্যে ওপেন করে দেওয়া হয়, যে পানিটা যেন চলে আসে সরাসরি ভেইনে। কিন্তু এগুলো বেশ ড্রব্যাক আছে, সেটা হচ্ছে এনকেফালোপ্যাথি করে। সো অ্যাসাইটিস এর কমপ্লিকেশন কি? বিশেষ করে আমি এটা বলছি সিরোসিস, লিভার ডিজিজ থেকে অ্যাসাইটিস। অ্যাসাইটিসের কমপ্লিকেশন একটা হয় হচ্ছে হেপাটোম, আরেকটা বলে হেপাটোপালমোনারি সিনড্রোম। হেপাটোপালমোনারি সিনড্রোম হচ্ছে যে পেশেন্ট হাইপোক্সিক থাকে, ক্লাবিং থাকে, সায়ানোসিস থাকে, হাইপোক্সিয়া থাকে। কেন হয়? আমি আগেই বলেছিলাম নাইট্রাস অক্সাইড তৈরি করে, ইটস এ গুড ভেসোডাইলেটর। যদি পালমোনারি ভেসেলস গুলো ডাইলেটেশন হয়ে যায় তাহলে শান্ট হয়ে যায়, অক্সিজেনেশন হওয়ার আগেই রাইট থেকে লেফট শান্টিং হয়, তাহলে আলটিমেটলি পেশেন্ট হাইপোক্সিক থাকবে, পেশেন্ট ইফোর্টফুল ব্রিদিং করতে হবে, পেশেন্টের সায়ানোসিস ডেভেলপ করবে। এগুলো আন্ডারলাইং কজ, এটা অক্সিজেন দিলেও লাভ হবে না, আন্ডারলাইং কজ ট্রিট করে কিছুটা রিজলভ করা যায়। একই রকম ভাবে রেনাল ফেলিওর ডেভেলপ করে, আমরা বলি টাইপ 1 এন্ড দ্য টাইপ 2। টাইপ 1 হচ্ছে সহজ প্রিন্সিপাল হচ্ছে খুব র্যাপিডলি ডেভেলপ করে ওভার দ্য উইকস এন্ড পেশেন্টের প্রগনোসিস ইজ পুয়ার। টাইপ 2 হচ্ছে ওভার দ্য উইকস এন্ড মান্থস ডেভেলপ করে, প্রগনোসিস রিলেটিভলি বেটার। এক কথায় যদি বলি ম্যানেজমেন্ট কি, আমরা ডায়াবেটিক্সটা এখানে দেবো না, ডিসকন্টিনিউ করবো। বিটা ব্লকার অনেক সময় আমরা দেই পোর্টাল হাইপারটেনশন কমানোর জন্য, বিটা ব্লকার দেবো না। আমরা আইভি অ্যালবুমিন, কার্লিপ্রেসিন দিয়ে আমরা ট্রাই করতে পারি, বাট অল দিস আর দ্য স্পেশালিস্ট লেভেল। উই শুড রেফার দ্য কেসেস, জাস্ট উই শুড কিপ ইন মাইন্ড when to refer. Another complication commonly happens যে একটা রোগী অনেকদিন ধরে আপনার কাছে ফলো আপে আসছে, অ্যাসাইটিস লিভার ডিজিজের রোগী। আপনি দেখলেন হঠাৎ করে পেশেন্টটার জ্বর চলে আসলো, অ্যাবডোমেন অ্যাসাইটিসটা যেন একটু বেড়ে গেছে, ভালোই ছিল, হাত দিতে দিচ্ছে না, পেশেন্ট বেশ টক্সিক অথবা এনকেফালোপ্যাথির মতো হচ্ছে, একটু ডিসওরিয়েন্টেড, ড্রাউজি। Just think that whether it's the case of the subacute bacterial peritonitis কিনা। অর্থাৎ সিরোসিস পেশেন্টের অ্যাসাইটিসে কখনো কখনো একটা মনো অর্গানিজম পেরিটোনাইটিস করে। এটা অন্য পারফোরেশন বা অন্য পেরিটোনাইটিস থেকে পার্থক্য হচ্ছে পারফোরেশনের পেরিটোনাইটিসে মাল্টিপল ব্যাকটেরিয়া ইনভলভ করে, আর এখানে সাধারণত দেখা গেছে রিসার্চে সিঙ্গেল ব্যাকটেরিয়া ইনভলভ করে। এটার আন্ডারলাইং কজটা কি? হাইপোথেটিক্যালি বলা হয় যে ভেসেল, ইন্টেস্টিনাল ভেসেল ওয়ালগুলো অনেক বেশি কনজেস্টেড থাকে, ফলে খুব ইজিলি চট করে কিছু এবং ইমিউনিটি কম থাকে, ব্যাকটেরিয়া চলে আসে পেরিটোনিয়ামে, সিঙ্গেল ব্যাকটেরিয়া এসে সে তখন পেরিটোনাইটিস করে। ওকে, সো পেশেন্ট আমি বললাম যে কি প্রেজেন্ট করতে পারে, ফিভার, পেইন, এনকেফালোপ্যাথি, ইনক্রিজ অ্যাসাইটিস। যদি আমরা প্যারাসিনথেসিস করি ফ্লুইডটা ক্লিয়ার থেকে চলে আসবে ক্লাউডি। ফ্লুইডের সেল যদি দেখি আমরা দেখবো যে নিউট্রোফিলের কাউন্টটা বেড়ে যাবে, এবং সাধারণত ইকোলাই থাকে, মিক্সড না। মিক্সড হলে ইট গোজ ইন ফেভার অফ দ্য পেরিটোনাইটিস, আদার কজ অফ দ্য সিরোসিস। আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস আমরা সাধারণত আইভি সেফোট্যাক্সাম প্রেফার করি, অথবা পাইপারেসিলিন যদি পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে। এবং এটা যদি রিকারেন্ট হয়, বাসায় ছেড়ে দেওয়ার আগে অনেক সময় আমরা প্রোফাইল্যাক্সিস দিয়ে দিই। প্রোফাইল্যাক্সিসের মধ্যে সবচেয়ে সস্তা হচ্ছে কট্রিম দিতে পারি, অথবা সিপ্রোফ্লক্সাসিন 750 মিলিগ্রাম উইকলি, পেশেন্টের জন্য কনভেনিয়েন্ট হয় যে সপ্তাহে একটা, অথবা নরফ্লক্সাসিন। এবং এটা একটা ব্যাড প্রগনোসিস, যাদের এটা হয় সাধারণত এই পেশেন্টগুলো মাত্র 10 to 20% পেশেন্ট 5 বছর পর্যন্ত বাঁচে। Now come the most catchy point of the viral hepatitis. It's a very concern about our patients also. We must consider anyone who get a high liver transaminase, even the asymptomatic. ওই যে বললাম যে জন্ডিস প্রি-একটেরিক ফেজে নাও আসতে পারে, শুধুমাত্র রুটিন চেক করতে গিয়ে দেখলাম যে লিভারের এনজাইম অনেক বেড়ে গেছে, তখন আমরা কিন্তু ডিগ ডাউন করব যে কি কারণে হচ্ছে। কমন কারণ হচ্ছে হেপাটাইটিস এ, বি, ডি, সি, ই, এছাড়া সাইটোমেগালোভাইরাস, এপস্টেইন-বার ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, আরো লটস অফ কজেস আর দেয়ার। নন স্পেসিফিক ফিচার, পেশেন্ট বলবে আমার ভালো লাগছে না, distaste to the foods, preferably to the proteinous food, distaste to the cigarette if he is a smoker, get anorexia, nausea. Sometimes loose motion may happen. Mild splenomegaly may happen because এটা একটা ভাইরাল ইলনেস যদি হয়, স্প্লিন বাড়তে পারে, সার্ভাইকাল লিম্ফ নোড আসতে পারে ভাইরাসের চরিত্র হিসাবে। আমাদের মূল টার্গেট হবে হচ্ছে আমরা এসজিপিটি যদি করি তাহলে দেখব যে তার এসজিপিটি লেভেলটা অনেক বেড়ে যায়। এটা নর্মাল লেভেল থেকে সিগনিফিকেন্ট কখন? সাধারণত 2.5 থেকে 3 গুণের বেশি হলে সিগনিফিকেন্ট। এবং অনেক সময় এটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে। এবং ইন্টারেস্টিংলি আমি একটা রোগী যদি দেখলাম যে গতকাল, সেটা ছিল আর্লি জন্ডিসের মতো মনে হচ্ছে, আমি ইকটিরিকও পাইনি, কিন্তু
SGPT is around suppose 600, এক সপ্তাহ পরে রুগী এসে বললো আমার তো ইমপ্রুভ হচ্ছে না, খারাপ লাগছে, SGPT করলাম, হয়ে গেল SGPT 45। আমি পাজলড হয়ে গেলাম, ঘটনা কি, SGPT নর্মালে কেন চলে আসলো? খুশি হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে এটা তখন ক্রনিকে টার্ন করছে। তাহলে যুক্তিটা কি SGPT কমার? আমরা জানি যে SGPT তৈরি করে হেপাটোসাইট। যদি হেপাটোসাইট ড্যামেজ হতে থাকে তাহলে কে তৈরি করবে? SGPT। দ্যাটস ওয়াই দ্য SGPT ডাউনস। ওকে, সো এই পেশেন্টগুলো, আর্লি জন্ডিস পেশেন্টগুলো আমরা ডেইলি প্র্যাকটিসে পেলে আমরা শুধুমাত্র রেস্ট নেন, কিছু হন না বলে, সাথে যেটা মনে রাখতে হবে যে পেশেন্ট অনেক সময় দেখা যায় কি নিজেরাই সেলফ মেডিকেটেড সিডেটিভ খায়, হ্যাঁ, নার্কোটিক্স খায় ব্যথার জন্য। আজকাল আমরা খাই প্যারাসিটামলের সঙ্গে ট্রামাডল মিক্স করে। অনেকের অ্যালকোহলের অবস্থা আছে, অনেকে হয়তো সামনে একটা সার্জারি করবে, ইলেকটিভ সার্জারি। আমরা কিন্তু মাথায় রাখবো যে আপনি এগুলি এখন হল্ট করেন, এই ওষুধ খাবেন না, এই অ্যালকোহল বা ব্যাড হ্যাবিট আপনি এখন টাচ করবেন না, এবং সার্জারিটা ইমার্জেন্সি না হলে প্রসপন করেন, বিকজ মেবি ইউ আর ইন দ্য আর্লি স্টেজ অফ দ্য জন্ডিস। সো আমরা যদি এই টেবিলটার দিকে তাকাই, যে আমরা কমন যে হেপাটাইটিসের ভাইরাসগুলো ABCD, জাস্ট সোর্স গুলোর মধ্যে দেখা যাচ্ছে, দেখেন যে A আর E হচ্ছে আমরা যেগুলোকে রিলেটিভলি সেফ বলি, ক্রনিক করে না সাধারণত, এরা ওরোফিক্যাল রুটে ট্রান্সমিট করে। ক্রনিক করে মাঝখানে 3টা, তাহলে ক্রনিক আমাদের কনসার্ন। আর প্রিভেনশন কার আছে? প্রিভেনশন নিয়ে আমরা বেশি গ্লোবালি কনসার্ন হচ্ছে B আর হচ্ছে C। ডিটা হচ্ছে ইটস এন ইনকমপ্লিট ভাইরাস বা ডেল্টা ভাইরাস, যেটা কিনা B এর ঘাড়ে চেপে ইনফেকশন করে, ও একা কিছু করতে পারে না। সো B এর জন্য আমরা B কে যদি আমরা কন্ট্রোল করি, D অটোমেটিক্যালি কন্ট্রোল হয় লিটারেলি। আর বাকি দুইটা A আর E এর জন্য যদি ইমিউন কম্প্রোমাইজড কেউ হয়, তখন আমরা হয়তো প্রোফাইলেক্সিস ইমিউনাইজেশন করি, আদারওয়াইজ নট ভেরি মাচ নেসেসারি। ওকে, সো হেপাটাইটিসের ডায়াগনোসিস অলরেডি আমি বলেছি যে আমরা কিভাবে বুঝবো, ক্যাচি পয়েন্ট, এই কথাগুলো অলরেডি আমি আলাপ করার চেষ্টা করেছি। সিমটম সায়েন্সের মধ্যে একটু যদি আবার আপনারা চোখ বুলান, কিছু কিছু স্লাইড আমি একটু রিক্যাপ করার চেষ্টা করব, যে প্রি একটেরিক আর হচ্ছে কি একটেরিক ফেজ। প্রি একটেরিক মানে এখনো পেশেন্টের জন্ডিস আমি পাচ্ছি না ক্লিনিক্যালি, কিন্তু পেশেন্ট আমার কাছে আসবে অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং, ভেরি ফ্যাটিগনেস, ইভেন আর্থ্রালজিয়া, মায়ালজিয়া, হেডেক, ফটোফোবিয়া, ফ্যারিঞ্জাইটিস, অর্থাৎ কমনলি একটা কমন ভাইরাল ফিভার যেরকম আসে এখন সিজনাল, ঠিক সেইভাবে। So the physician should be the curious, physician should be the suspicious whether it's a hepatitis or not. But when the patient develops jaundice, and if you examine the patient, you may find the patient is icteric. An abdomen examination, patient might have some enlarged and tender liver, and even the liver is not enlarged, because আমরা জানি liver enlarged হতে তো একটু সময় লাগে, কিন্তু initial enlargement there might be the tenderness in the right mitochondrium. There may be the splenomegaly in 10 to 20%, and the generalized adenopathy, and followed by the postictal phase, patient আস্তে আস্তে এই ফিচারগুলো রিজলভ করে। ল্যাবে আমরা করি কি, লিভার ফাংশন টেস্ট, SGPT, SGOT, অ্যালকালাইন ফসফেটেস, কমনলি প্রথ্রম্বিন, টাইম, বিলিরুবিন। SGPT সাধারণত 5 থেকে 10 গুণ বেড়ে যায়, সাথে আমরা মার্কারটা করব B, C এগুলো। আর প্যান লোবিউলার ইনফিল্ট্রেশন, এটা হচ্ছে বায়োপসি করলে পাবো, আমাদের বায়োপসি পর্যন্ত যাওয়ার দরকার নেই। আচ্ছা, সরি, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা কি চিন্তা করতে পারি, যে এক্ষেত্রে যে ইনফেক্টিভ হেপাটাইটিস ছাড়াও হতে পারে ইনফেকশাস মনোনিউক্লিওসিস। ক্রনিক হেপাটাইটিস অনেক সময় অ্যাকিউট এন্ড ক্রনিক হয়, যে উনি বললো যে আমার তো বহুত আগে জন্ডিস আছে, আমি তো ক্রনিক লিভার ডিজিজের রোগী, আমি ওষুধ খাচ্ছি, আবার কেন জন্ডিস হবে? আপনার হেপাটাইটিস বি আপনি ক্রনিক, বাট সুপার অ্যাডেড A হতে পারে, E হতে পারে, রি ইনফেকশন হতে পারে, সো কিপ ইন মাইন্ড। Or alcohol, he didn't abstinence the alcohol, continuing it, so again he develops the alcoholic liver disease. Or there is a gallstone and cause obstruction leading to the post-hepatic jaundice. So these might be the differential diagnosis. Complication কি, আমরা জানি chronic hepatitis থেকে cirrhosis, ultimately HCC, আর যদি acute সময় না দেয়, খারাপ হয়, তাহলে fulminating hepatitis বা hepatic encephalopathy, which I have already been discussed in my previous slides. এখন কথা হচ্ছে যে এই যে ফালমিনারি হেপাটাইটিস, অ্যাকিউট লিভার ফেলিউর, হেপাটিক এনকেফালোপ্যাথি, ঘটনাগুলো কি, এগুলো একটার সাথে একটা ইন্টারলিঙ্কড, অলমোস্ট অল দিজ আর দ্য সেম আমব্রেলা। এনকেফালোপ্যাথি একটা আলাদা এন্টিটি, যে অ্যাকিউট লিভার ফেলিউর হলে পরে ব্রেন ইনভলভ করলে হচ্ছে এনকেফালোপ্যাথি, ম্যানেজমেন্ট সেম। ফালমিনারি হেপাটাইটিসটা কি, যদি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে হেপাটাইটিস হয়ে যায়, লিভার ফেল করে, প্রেজেন্টেশন কি ওই অ্যাকিউট লিভার ফেলিউরের মতো, অর্থাৎ পেশেন্টের এনকেফালোপ্যাথি থাকতে পারে, পেশেন্টের প্যারামিটার্স দেখে আমি বুঝবো। প্যারামিটার্স মানে প্রথ্রম্বিন টাইম অনেক হাই থাকবে, SGPT অনেক হাই থাকবে, কারণ লিভারটা ম্যাসিভ নেক্রোসিস হয়।
ওই অ্যাকিউট লিভার ফেলিউর এটাই ফালমিনেন্ট হেপাটাইটিস সি বলি আমরা। নাও কাম দ্য হেপাটাইটিস এ। এটা সাধারণত ইনকিউবেশন পিরিয়ড আমরা ধরি যে 28 দিন এবং ইউরিন ফেসেস দিয়ে হয়। এবং সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে যে আমি এখনো প্রি একটাল আছি, আমার কোনো ফিচার নাই, কিন্তু আমি কিন্তু হেপাটাইটিস এ কে ছড়াতে পারি, বিকজ 2 to 4 weeks, 3 weeks before the symptom appears, the patient may excrete. So chronic infection doesn't occur and somebody get an hepatitis A. Usually, if the health is okay, he get the lifelong immunity. ইনভেস্টিগেশন নট ভেরি মাচ নেসেসারি, আমরা শুধু সত্যি কথা আমরা শুধু ফলো আপ করি লিভার ফাংশনটা ঠিক আছে কিনা, আর কিছু না। ফালমিনেন্ট কোনো হেপাটিক ফেলিউর যেন না হয় এটাই ভয় পাই। কিন্তু অনেকে আবার ফোকাসলি এন্টি হেপাটাইটিস এর ইমিউনোগ্লোবুলিনটা দেখে। আর আলটিমেটলি সাপোর্টিভ কেয়ার ছাড়া কিছুই করার নাই। এবং ইমিউনাইজেশন আমরা কখন করব, যখন রিস্ক পেশেন্ট থাকে। আর অ্যান্টিভাইরাল এখানে কোনো রোল নাই, অ্যান্টিভাইরাল চিন্তা করার দরকার নেই। বাট দ্য মেইন কনসার্ন ইজ হেপাটাইটিস বি। its incubation period is 60 to 90 days and এটা বাচ্চাদের যদি হয় দেখা যায় যে ক্লিনিক্যালি জন্ডিস বাচ্চাদের প্রেজেন্ট করে কম, কিন্তু যারা বাচ্চা না, যাদের বয়স 5 years above, তাদের 30 to 50% জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে। এবং কেসের অ্যাকিউট কেসের ফ্যাটালিটি কিন্তু অনেক বেশি না, পার এটা ইজ হোপফুল পিকচার 1%। ক্রনিক ইনফেকশন সেটাও বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় 90% পর্যন্ত হতে পারে। যদি এটা ভার্টিক্যাল ট্রান্সমিশন করে, অর্থাৎ মায়ের হেপাটাইটিস বি সেখান থেকে বাচ্চার হয়েছে, তাহলে বাচ্চার কিন্তু ক্রনিক হওয়ার চান্স প্রায় 90% পর্যন্ত চলে যেতে পারে। কিন্তু আমার ক্রনিক হেপাটাইটিস বি ফিচার অ্যাকিউট হেপাটাইটিস হলো, সেখান থেকে ক্রনিক হওয়ার চান্স কিন্তু মাত্র 2 to 10%। এবং প্রিম্যাচিউর মর্টালিটি অফ দ্য ক্রনিক ডিজিজ হচ্ছে মাত্র 15 to 25%। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি বলে রাখি যে লেদাল ডোজ, যে একটা অ্যাক্সিডেন্টাল স্কিন পিন প্রিক যদি হয়, একজন হেপাটাইটিস বি এর রোগীর পিন থেকে যদি আমরা হেলথ ওয়ার্কার আমাদের পিন প্রিক হয়, আর একজন এইচআইভি পজিটিভ রোগীর পিন প্রিক হয়, কার থেকে আমার ওই ডিজিজটা হওয়ার চান্স বেশি? উত্তর হচ্ছে হেপাটাইটিস বি। অর্থাৎ ওটার ইনফেক্টিভ ডোজটা অনেক লো দেন দ্যাট অফ দ্য এইচআইভি। দ্যাট মিনস হেপাটাইটিস বি অনেক বেশি নটোরিয়াস। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, কারো যদি হেপাটাইটিস বি হয়, ওর ভবিষ্যতে সিরোসিস, some sound is happening, I think. Please mute all your microphone, otherwise everybody cannot follow. Okay, so কারো যদি হেপাটাইটিস বি হয়, সেখান থেকে এইচসিসি হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যায়, 10 গুণ 20 গুণ। বাট হোপফুল পিকচার হচ্ছে হেপাটাইটিস বি এর অনলি 5 to 10% কেসেস এইচসিসি ডেভেলপ করে। ইন রেসপেক্ট টু দ্য হেপাটাইটিস সি এর প্রায় 25 to 30% কার্সিনোমাতে ডেভেলপ করে। তার মানে সি থেকে সিরোসিস এবং কার্সিনোমা অনেক হয়। 70% হেপাটাইটিস সি ক্রনিকে ডেভেলপ করে, এর 20% সিরোসিস হয় 20 বছরে, এর 20% 5% কার্সিনোমা হয়। কিন্তু হেপাটাইটিস বি এর অনলি 10 to 20% হয় সিরোসিস, এর অনলি 5% কার্সিনোমা। তার মানে বোঝা যাচ্ছে যে বি থেকে খারাপ হয় কম, কিন্তু বি থেকে এইচসিসি হলে পরে এইচসিসি চান্স বাড়ে। ওকে, আলটিমেটলি দেখা যায় কি যে এই কথাগুলি আমি এখানে বলেছি যে আমরা 5টা ফেজে ভাগ করে নিই, জাস্ট এট এ গ্ল্যান্স, যে আমরা 5টা ক্রনিক হেপাটাইটিস বি ফেজ। এইচবিইএজি পজিটিভ ক্রনিক ইনফেকশন। এইচবিইটা কি? আমরা কিছু প্যারামিটারস দেখি, তাই না? আমি পরের সাইডে বলবো, তারপর আমি একটু রিক্যাপ করি। হেপাটাইটিস বি তে আমরা এইচবিএসএজি করি, যেটা সবাই আমরা চেক করি। এটা সাধারণত দেখা যায় যে 1 মাসের মধ্যে অ্যাপিয়ার করে এবং 4.5-5 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যদি ক্রনিকে না যায়। আমরা হার্ডলি 6 মাস কাট অফ ধরলাম, 6 মাসের বেশি হলে তখন বলবো যে ক্রনিক। তারপরে হচ্ছে যে এইচবিইএজি, অর্থাৎ ভাইরাস অ্যাক্টিভলি রেপ্লিকেট করছে, ভিতরে ভাইরাস অ্যাক্টিভ। এই এইচবিইএজিটাও অ্যাপ্লাই করে অলমোস্ট সাইমালটেনিয়াসলি উইথ এইচবিএসএজি, এবং এটা 3 মাসের মধ্যে রিজলভ করে, যদি ভালো হয় পেশেন্ট ঠিক হয়ে যায়। আর ইমিউনোগ্লোবুলিন টু দ্য এইচবিসিএজি, কোর অ্যান্টিজেনের বিরুদ্ধে। কোর অ্যান্টিজেনকে দেখা যায় না ব্লাডে, তার অ্যান্টিবডিকে দেখি। তার 2টা অ্যান্টিবডি আছে, একটা এম একটা জি। আপনারা সবাই জানেন এম হচ্ছে অ্যাকিউট, জি হচ্ছে ক্রনিক। তাহলে এমটাও অ্যাপিয়ার করবে হচ্ছে গিয়ে 2 থেকে 2.5 মাস বা 3 মাসে, এবং সে এমটা চলে যায় 6-7 মাসের মধ্যে। তাহলে কারো যদি ক্লিনিক্যালি সন্দেহ হচ্ছে হেপাটাইটিস বি, কিন্তু আমি এইচবিএসএ যেটাও নেগেটিভ হয়ে গেছে, এইচবিইএজিও নেগেটিভ হয়ে গেছে, আমি বুঝতে পারছি না, তখন কিন্তু আমি আইজিজি এন্টি এইচবিসি কোর অ্যান্টিজেনের আইজিজি অ্যান্টিবডিটা যদি দেখি, এটা যদি পজিটিভ হয়, আমি বুঝবো যে সে কিন্তু হেপাটাইটিস বি তে আক্রান্ত হয়েছেন। এটা হচ্ছে উইন্ডো গ্যাপ বলি, যে এই গ্যাপে এইচবিএসএজিও নেগেটিভ হয়ে যাচ্ছে, এইচবিইএজিও নেগেটিভ হয়ে যাচ্ছে। ফলোড বাই সে যদি পারসিস্ট ইমিউনিটি ডেভেলপ করে, তাহলে আইজিজিটা লাইফ লং থাকে। আর
আমার ভিতরে হেপাটাইটিস বি অ্যাক্টিভ করে আমার লিভার তাকে ক্লিয়ার আপ করে দিল, তার বিরুদ্ধে HBeAg অর্থাৎ HBe যেটা অ্যাক্টিভ প্রলিফারেটিং, তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। এটাও কিন্তু ভালো হয়ে গেলে লাইফ লং একটা পারসিস্ট করে থাকে। এটা হচ্ছে এর সেরোলজি। তাহলে সেরোলজি আমরা দেখি কি কি, HBsAg এটা পারসিস্ট করলে ক্রনিক, HBeAg এটা পারসিস্ট করলে ধরবো যে ভাইরাস ইজ রিপ্লিকেটিং অ্যাক্টিভলি, ইমিউনোগ্লোবুলিন এগেইনস্ট দ্য HBcAg এটা জিটা করি হচ্ছে ক্রনিক আর এমটা করি অ্যাকিউট, আর HBeAg মানে হচ্ছে যে লিভার অ্যাক্টিভ রেপ্লিকেট করে এখন মরে টরে চলে গেছে, আমার বডিতে অ্যান্টিবডি আছে। প্রশ্ন হতে পারে যে আমি তো ভ্যাকসিন নিছি, আমার ঘটনাটা কি হবে? ভ্যাকসিনে সব নেগেটিভ, HBsAg শুধু পজিটিভ এবং HBsAg অ্যান্টিবডি পজিটিভ হবে, বিকজ ভ্যাকসিনটা হচ্ছে কি, ঘটনাটা কি ঘটে, বডিতে একটা ধরে নিলাম ডেড ব্যাকটেরিয়ার মতন পাঠানো হয়, যার কিনা ভিতরে কোনো কিছু নাই, সে ফোঁস করবে কিন্তু কামড়াবে না, তার HBsAg মতন করে পিকচার তৈরি করবে, বডি মনে করবে যে এটার বিরুদ্ধে আমাকে লড়তে হবে, অ্যান্টিবডি তৈরি করে ফেলে। এই অ্যান্টিবডি লাইফ লং ফার্দার ভাইরাস পেনিট্রেটকে প্রিভেন্ট করে। এই কারণে ভ্যাকসিন হলে HBsAg পজিটিভ হবে, ইনফেক্টিভ হলে HBsAg পজিটিভ হবে, কিন্তু ভ্যাকসিনেটেড পিপলের HBsAg অ্যান্টিবডি টাইটার বেশি থাকবে, আর যদি ভ্যাকসিনেটেড না হয় তাহলে HBsAg টাইটার তৈরি হবে না, বিকজ তার বিরুদ্ধে শরীরে ক্রনিক ভাইরাল ইনফেকশন আছে। এখন এই ক্রনিক ডিজিজগুলোকে কিছু কি বলে 5টা স্টেজে দেখানো হয়। জাস্ট আমি স্টেজে ডিটেলস যাব না, আমরা হেপাটোলজি বা স্পেশালাইজ লেভেলে দেখি। শুধু খেয়াল রাখেন, ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশন, ক্রনিক হেপাটাইটিস বি নট ইনফেকশন। ফেজ 3 ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশন, ফেজ 4। এখানে যদি আপনি তাকান খেয়াল করে দেখেন, HBeAg পজিটিভ, HBeAg নেগেটিভ, দুই ভাবে ওরা ভাগ করছে, মানে ভাইরাস ইজ অ্যাক্টিভলি রেপ্লিকেটিং, ভাইরাস ইজ নট অ্যাক্টিভলি রেপ্লিকেটিং। এই দুইটার মধ্যে যেখানে ভাইরাসের লোড বেশি, DNA 10⁻⁷, সে হচ্ছে ইনফেকশন, আর যেখানে লোডটা কমে যায় সে হচ্ছে ক্রনিক হেপাটাইটিস। ইনফেকশন নাই, ইনফেকশনকে ঝেঁটিয়ে বিদায় করে কমিয়ে ফেলেছে, কিন্তু লিভার এখনো চেষ্টা করছে ফাইট করার, যে কারণে ALT ইজ ইনক্রিজড। জাস্ট এই দুইটাই ক্রনিক, কিন্তু ALT বেশি, DNA কম, এটা হচ্ছে হেপাটাইটিস। ALT কম বা নর্মাল, কিন্তু DNA অনেক বেশি, এটা মানে এখনো ইনফেক্টিভ। একই ঘটনা কিন্তু এখানেও ঘটছে, অর্থাৎ লিভারের যদি DNA লোডটা যদি বেশি থাকে এটা হচ্ছে মানে কি বলে এটাকে ইনফেকশন, আর যদি এটা কম থাকে এটা হচ্ছে মানে রিজলভ করছে। আমাদের এই স্টেজটা দরকার নেই, জাস্ট অনেক সময় চট করে বলে আসে, প্রেসক্রিপশন আসে, আমরা জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য। কি করে, কিভাবে করে ক্রনিক হেপাটাইটিস বি আমরা জানি সবাই, যে অনেক সময় ব্রেস্ট মিল্ক দিয়ে করে, চাইল্ড বার্থ দিয়ে খুব বেশি করতে পারে, ইন্ট্রাইউটেরিয়ান করতে পারে, সেক্সুয়ালি ট্রান্সমিট করে, ব্লাড ট্রান্সফিউশন করে, হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল ইনজুরিতে করে, অর্থাৎ ব্লাড অ্যান্ড বডি ফ্লুইড মিক্সচার। আচ্ছা, ইন্টারপ্রিটেশন আমি অলরেডি বলেছি, এটার দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে দেখেন যে পাস্ট হেপাটাইটিস বি ইনফেকশন হলে পরে জিটা পজিটিভ থাকবে, HBsটা পজিটিভ থাকবে। আপনি যদি ইমিউনিটি হয়ে যায় তাহলে HBs যেটা পজিটিভ আসবে। আপনার যদি HBsAg হয়, এটা অ্যাকিউট ক্রনিক কোনোটাই বোঝা যাবে না। HBeAg মানে হচ্ছে আপনার ডিএনএটা রেপ্লিকেট করছে খুব হাইলি, এইটার এগেনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয় তাহলে ভাইরাসের সংখ্যা কমে গেছে, ইনফেক্টিভিটি কমে গেছে, বডি এখন মোটামুটি রিকভারি ফেজে। আর এটা হচ্ছে ওভারঅল একটা আইডিয়া। দেন এটা হচ্ছে যে আগের যে কথাটা বললাম, যে কখন কোন সেরোলজি, কখন কোনটা বাড়ে কমে, ওটা হচ্ছে যে আমরা বলেছি যে বাচ্চাদের ক্ষেত্রে এখানে যদি দেখি অ্যাট বার্থ এদের কিন্তু ক্রনিক ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায়, জাস্ট একটা লাইন গ্রাফ দিয়ে দেখিয়েছে। আর অ্যাডাল্টের ক্ষেত্রে ক্রনিক ইনফেকশন কম থাকে, যত বয়স বাড়ে ক্রনিসিটি কম থাকে, সিমটোমেটিক ইনফেকশন বাড়ে। বাচ্চাদের ক্রনিক বেশি প্রবণতা থাকে, যত বাচ্চা বয়স কম থাকে, কিন্তু সিমটোমেটিক্যালি ইনফেকশন সিমটম কম হয়। ওকে, এটা একটা ন্যাচারাল হিস্ট্রি, অলরেডি বলেছি যে দেখেন যে অ্যাডাল্ট ইনফেকশনে 1% হেপাটিক ফেলিউর হয়, আর অ্যাকিউট থেকে 95% ক্লিয়ার করে ফেলে, ইটস এ গুড হোপফুল পিকচার। 5% ক্রনিক হয়, এগুলো ভেরি করে, স্টাডিগুলো 5, কেউ 10 বলে, সেখান থেকে কেউ ক্রনিক হেপাটাইটিস হয়ে সিরোসিস হয়। এই 5%-এর 10%, নট দ্য টোটাল পার্সেন্টের 10। আর চাইল্ডহুড ইনফেকশনে কিন্তু উল্টো, রিভার্স, 90% ক্রনিক হয়। 90% ক্রনিক হয়, সেখান থেকে নন রিপ্লিকেটিভ ক্যারিয়ার হিসেবে থাকতে পারে, কিংবা সিরোসিস ক্রনিক হেপাটাইটিস হয়ে 40% সিরোসিস ডেভেলপ করে। সো বাচ্চাদের কিন্তু একটা বেশ কনসার্ন হেপাটাইটিস বি। এটা কিভাবে ট্রান্সমিট করে? প্রিভেনশন আমরা জানি যে অবশ্যই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর।
যে অবশ্যই যে কোনো ব্লাড ডোনিং বা যে কোনো বডি ফ্লুইডের ডোনেশন এক্সচেঞ্জে ম্যান্ডেটরি স্ক্রিনিং, ভ্যাকসিনেশন অ্যান্ড হেলথ এডুকেশন। হু টু ট্রিট, আমাকে কাকে চিকিৎসা করবো? অ্যাকিউটে কোনো চিকিৎসা লাগবে না, ফলো আপ। কিন্তু কারো যদি ডিজিজটা 6 মাসের বেশি থাকে তাহলে স্পন্টিনিয়াসলি বডি চান্স ক্লিয়ারেন্স করার চান্সটা কমে যায়। এবং সিভিয়ার লিভার ইনজুরিতে যদি কোগুলোপ্যাথি অনেক বেশি থাকে, অর্থাৎ আইএনআর 1.5 কিংবা প্রোট্রাক্টেড কোর্স থাকে, যে সিমটম অনেক বেশি খারাপ, সিমটম 4 সপ্তাহের বেশি হয়ে গেছে এবং রুগীটা কিংবা রুগীটা 6 মাসের বেশি, তখন কোয়েশ্চেন আসে যে আমরা ট্রিট করব কিনা। গোলটা কি আমাদের চিকিৎসার? আমাদের মূল গোল হচ্ছে ভাইরাল রেপ্লিকেশন কমিয়ে দেওয়া, যেন ফার্দার ডিএনএ ইনজুরি না করে। HBEAG পজিটিভকে HBEAG নেগেটিভে কনভার্ট করা এবং ইমপ্রুভ দ্য পেশেন্টের যে ফার্দার কমপ্লিকেশন গুলোকে কমিয়ে দেওয়া, এগুলি আমাদের উদ্দেশ্য। ট্রিটমেন্ট সাপোর্টিভ, ইন্ডিকেশন অলরেডি আমি বলেছি। এবং একটা কথা আছে যে রেট অফ প্রোগ্রেশন টু সিরোসিস ইজ মোর ইন্টারেস্টিংলি HBEAG নেগেটিভ দেন দ্যাট অফ দ্য পজিটিভ। কেন? কারণ হচ্ছে HBEAG নেগেটিভ মানে কি, অ্যাক্টিভ ভাইরাল রেপ্লিকেশন হয়নি, কিন্তু লিভার কিন্তু তার সমস্ত জান দিয়ে ফেলতেছে এটাকে রিমডেলিং করার বা নতুন করে রিফারবিশ করার। এই রিফারবিশ করতে গিয়ে মেডিয়েটার্স গুলো যে রিলিজ হয় স্টেলেট সেল স্পেস অফ ডেসিতে থাকে, ও তখন ফাইব্রোসিস টার্ন করে ফেলে, ফাইব্রোসিস হয়ে যায়। এই কারণে সিরোসিসটা হয়। সরি, এখানে কিছু ইন্ডিকেশন আছে যদিও স্পেশালাইজ লেভেলে। তারপর আমরা চিন্তা করব কি যে আমরা কি করব, লিভারের একটা পিউরিকে পাঠানোর আগে আমরা তার লিভারের পিসিআর ডিএনএ করব। পিসিআর আমরা দেখব পলিমারেজ চেঞ্জ দিয়ে যে রিয়েল টাইম যে ডিএনএ লোডটা কতটুকু, তার এসজিপিটিটা আপার লিমিটের 2 গুণ বেশি কিনা, এই জিনিসগুলো দিয়ে আমরা চিকিৎসার কথা ভাবি। এবং আমরা যেহেতু ভার্টিক্যাল ট্রান্সমিশন নিয়ে খুব বেশি কনসার্ন, সেইখানে বলা হয় যে প্রেগনেন্সিতে লিভার ইনজুরি যদি নাও থাকে, মাদার এবং চাইল্ডকে ট্রিট করার জন্য আমরা কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিতে পারি। ড্রাগ কস্ট বেনিফিট রেশিও চিন্তা করলে এখানে ড্রাগ আমরা দিয়ে দিই। হ্যাঁ, এবং ড্রাগ শুরু করার পরে মা কিন্তু ব্রেস্ট ফিডিংও করতে পারে, মাদার ইজ সেফ দেন। এবং প্রেফারেবলি আমরা টেনোফোবিটটা ইউজ করি। এগুলো হচ্ছে যে ইন্ডিকেশন গুলো। এখন হচ্ছে যে মনিটর করলে একটা রুগী, হ্যাঁ লিভারের স্পেশালিস্ট দেখিয়ে এসছেন, আমার কাছে এসছেন যে মনিটর করার জন্য বা কেমন আছে, আমরা তখন কখন কখন কি মনিটর করি? দেখা যাচ্ছে যে দেখেন HbA পজিটিভ ক্রনিক যদি হয়, ইয়াং হয়, তাহলে 3 মাস পর পর এলটি করবো, ডিএনএটা 6 মাস 1 বছর পর পর করবো, এনুয়ালি ফাইব্রো স্ক্যান করবো, বায়োপসি তো ইনভেসিভ। যদি HbA নেগেটিভ হয়, অ্যাক্টিভ রেপ্লিকেশন নাই, ডিএনএ লোডও কম, তখন এই মাত্রাটা কমিয়ে নিয়ে আসবো, ফ্রিকোয়েন্সিটা কম, ফ্রিকোয়েন্সিতে আমরা তখন মনিটর করতে পারি। যদি ইএনই নেগেটিভ হয়, ইএনই নেগেটিভ কিন্তু ডিএনএ লোড বেশি, তখন আবার মাত্রাটা বাড়িয়ে দেবো, একটু ঘন ঘন আমরা রিচেক করবো যে সিরোসিস হচ্ছে কিনা। ডিসকন্টিনিউশন কখন করব? অ্যাভারেজলি আমরা 1 বছরে একটা টার্গেট করি, যে কিন্তু এখানে বলা হয় যে কমপ্লিট ভাইরাল রিজলিউশন হয় কিনা। কমপ্লিট অর্থাৎ ভাইরাসের HbS যে লস হচ্ছে, ডিএনএটা ডিটেক্টেবল না, পরপর বলা হয় যে পরপর 3টা করতে হয় 6 মাস পরপর। যদি পরপর 3টার মধ্যে অ্যাটলিস্ট 2টা যদি নেগেটিভ হয়, আমরা ধরে নেব যে পেশেন্টের ভাইরাস রিপ্লিকেট হয়ে গেছে, মানে ইরেডিকেশন হয়ে গেছে, আমরা চিকিৎসাটা এখন ডিসকন্টিনিউ করতে পারি। পেগ ইন্ট্রান বা পেগাইলেট ইন্টারফেরেন্স সাধারণত আমরা এখন আর এনকারেজ করি না, কারণ এটা অনেকগুলো ড্রব্যাক আছে। তারপরেও বলা হয় যে সিরোসিস যদি কেউ ডেভেলপ করে তাহলে আমরা পেগাইলেট ইন্টারফেরেন্স দেব না। একটা সময় এটা খুব চলতো, এটার অনেকগুলো সাইড এফেক্ট হয়, ইমিউন কম্প্রোমাইজ করে ফেলে, পেশেন্টের সেকেন্ডারি ইনফেকশন করে, নিউরোসাইকিয়াট্রিক প্রবলেম করে। এই ওষুধগুলো কমনলি আমরা নিউক্লিওসাইড অ্যানালগ হিসেবে ইউজ করি, ল্যামিবিউডিন, অ্যাডেফোভির, ফ্যামিসাইক্লোভির, এন্টেকাভির। রিসেন্টলি কিছু কিছু থাইমোসাইড, নিউক্লিওসাইড আন্ডার ট্রায়ালে আছে। তবে আমরা ফার্স্ট লাইন, এই যদি শেষের লাইনটা মনে রাখি যে আমাদের ফার্স্ট লাইন হচ্ছে টেনোফোভির, এন্টেকাভির। বিকজ হেপাটাইটিস বি তে একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রিকোর মিউটেন্ট ভেরিয়েন্ট বলে, অর্থাৎ আমি চিকিৎসা 1 বছর করার পরও দেখা গেল কি আবার নতুন করে ডিএনএ ফ্লেয়ার করলো, মিউটেশন ডেভেলপ করে ওষুধের বিরুদ্ধে স্ট্রেইনটা। এই ক্ষেত্রে ড্রাগ সিলেকশন একটা ফ্যাক্টর। যদিও দাম রিলেটিভলি বেশি, তারপরও টেনোফোভির এন্ড এন্টিকাভির রিলেটিভলি বেটার দেন দেয়ার অফ দ্য আদার মেডিকেশনস। যেমন সস্তা লেমিভিরিন আজ থেকে 2 বছর আগে কমনলি দেওয়া হতো, তার চেয়ে এটা ভালো, যাতে আমার ইটা কম করবে, মিউটেশন কম করবে। কখনো কখনো 10% লিভার ট্রান্সপ্ল্যান্টের কথা আসে, তবে মনে রাখতে হবে যে লিভার ট্রান্সপ্ল্যান্টের আগে ইফেক্টিভ ইমিউন প্রোফাইলেক্সিস দিতে হবে। তা না হলে যদি হেপাটাইটিস বি শরীরে অন্য কোথাও থেকে যায়, এত কষ্ট করে লিভার ট্রান্সপ্ল্যান্ট করার পরও সেই লিভারকেও আবার আগামী 10 বছরের মধ্যে সে নষ্ট করে ফেলবে। এই কারণেই ট্রান্সপ্ল্যান্টের আগে পেশেন্ট প্রি ট্রান্সপ্ল্যান্ট প্রিপারেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
একটা কমন প্রশ্ন আমাদের সবসময় আমরা ফেস করি ডেইলি প্র্যাকটিসে, যে হুম টু গিভ ভ্যাকসিন, হুম টু গিভ ইমিউনোগ্লোবিউলিন। যদি somebody got some accidental needle prick injury and he's unvaccinated, immediately within 24 hours give him the hepatitis B immunoglobulin with casual বা scheduled vaccine. If somebody is previously vaccinated and non-responder, যে আমরা জানি যে তাকে সে ভ্যাকসিন দিয়েছে এবং টাইটার ভালো, কোনো অ্যাকশনের দরকার নাই, কিন্তু যদি আননোন হয় যে আমরা জানি না ভ্যাকসিন দেওয়া হয়েছে ইফেক্টিভ বা টাইটার কিরকম, তখন কিন্তু ইমিউনোগ্লোবিউলিন যদি অনেক বেশি মানে রিস্কি হয়, যে আমি জানি যে যার নিডলটা আমি আমার হাতে হয়েছে হসপিটালে সে হেপাটাইটিস বি পজিটিভ এবং সে সাফার করছে, ভ্যাকসিনেটেড না, তাহলে কিন্তু আমাকে হেপাটাইটিস ইমিউনোগ্লোবিউলিনের সঙ্গে দিতে হবে, রিভ্যাকসিনেট করতে হবে। কিন্তু আমি যদি নাই জানি যে আমার অ্যান্টিবডি রেসপন্স আমি কতটুকু আছে, তাহলে কিন্তু যদি আমি করতে পারি এনটিবিএইচএসএজি, আমরা অনেকে নিজেকে বলি যে বুস্টার ডোজের একটা কমন কোশ্চেন, বুস্টার ডোজ দরকার আছে? যদি এক কথায় জিজ্ঞেস করেন, আমি বলবো যদি হেলদি হয়, আপনি ইমিউন কম্প্রোমাইজ না হন, আনসার ইজ নো, you don't need any booster dose of hepatitis B normally. Why? Because the body মেমোরি সেল এই হেপাটাইটিস বি এর ভ্যাকসিনকে সারা জীবন মনে রাখে, যদি আপনার বডির মেমোরি সেল বা বি লিম্ফোসাইটে কোনো ডিফেক্ট না থাকে, আপনি কোনো মানে ইমিউন ডেফিসিয়েন্সিতে না ভোগেন। শিওর হবেন কিভাবে? আপনি এনটিএইচ বেস অ্যান্টিবডি টাইটারটা দেখেন, টাইটার যদি 10-এর উপরে থাকে, নো অ্যাকশন রিকোয়ার্ড, ইউ আর স্টিল সেফ। কিন্তু টাইটার যদি আনফরচুনেটলি মাত্র 10-এর নিচে নেমে যায়, দেন ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট আই মে নিড এ বুস্টার ডোজ। আদারওয়াইজ যে কথাটা কমন কনসেপ্ট, বুস্টার ডোজ দেবো কিনা, 5 বছর হয়ে গেছে, কমন আনসার হচ্ছে যে আমরা কমন প্র্যাকটিস, ইটস আনসার ইজ নো, নো নিড। নাও কাম দ্য হেপাটাইটিস সি। হেপাটাইটিস সি আমি বেশি নটোরিয়াস বলবো, বিকজ এটা কখনোই অ্যাকিউট ইনফেকশনে একেবারে অ্যাসিমটোম্যাটিক থাকে, কিচ্ছু বুঝতে দেয় না, কখন জন্ডিস হয়েছে রুগী বোঝে না, কিন্তু এটা আবার ক্রনিক করে অনেক বেশি, এটা ক্রনিকের দিকে যাওয়ার প্রবণতা অনেক বেশি, 70%। এবং যাদের ক্রনিক হয় তাদের 20% সিরোসিস ডেভেলপ করে, এবং যাদের সিরোসিস হয় তাদের 5% ক্যান্সার হয়। সো ইটস এ ভেরি ভেরি নটোরিয়াস সাইলেন্ট কিলার। এইটাও একই রকম বি এর মতোই, বডি ফ্লুইড দিয়ে ট্রান্সমিট করে এবং সেক্সুয়াল ট্রান্সমিশন হয়। এগুলো জাস্ট ক্রনিক ইনফেকশন, আমি যে কথাগুলো বলেছি সেটাই স্ট্রাকচার ওয়াইজ দেওয়া, এগুলো স্ট্রাকচার ওয়াইজ। আমি টু দ্য পয়েন্টে যাই। ওকে, দিস এ ন্যাচারাল হিস্ট্রি, অলরেডি আই হ্যাভ মেনশন কি ঘটনাটা সে ঘটে, যে ক্রনিক দেখেন কত বেশি রেটে সে ক্রনিকের দিকে চলে যায়, কত বেশি বাম দিকে উপরের দিকে লাইনে তাকান, অ্যানিকটেরিক থাকে 80%। সো আমরা অনেকেই জানি না যে আমরা হেপাটাইটিস সি তে অলরেডি ইনফেক্টেড কিনা। ফ্যাক্টরস ডিজিজ মানে আমরা বলি যে পুয়ার প্রগনোসিস, এটা 6টা জেনোটাইপ থাকে হেপাটাইটিস সি এর, এবং আমাদের দেশে জেনোটাইপ 2, 3 মোস্ট প্রবাবলি বেশি। জেনোটাইপ 1টা আফ্রিকাতে, এবং জেনোটাইপ 1টা কিন্তু খুব টাফ ইরিডিকেট করা, এবং এইজ বেশি হলে পরে রিস্ক বেশি, মেলদের ফিমেলদের চেয়ে রিস্ক বেশি, যারা অ্যালকোহলিক তাদের রিস্ক বেশি, যাদের ইমিউন সাপ্রেশন আছে তাদের রিস্ক বেশি, যাদের ইনফেকশন ব্লাড ট্রান্সফিউশন দিয়ে হয় তাদের রিস্ক বেশি, যাদের বিয়ের সাথে কো ইনফেকশন থাকে তাহলে ডাবল বার্ডেন তাদের হয়, এবং যাদের প্রোথ্রম্বোটিক স্টেজ থাকে, এগুলো হচ্ছে ব্যাড সাইন। অর্থাৎ মিডিল এইজ, অ্যালকোহলিক, পুরুষ মানুষ, সাথে ইমিউন কম্প্রোমাইজ, সাথে কো ইনফেকশন বি, এক কথায় যদি এক শব্দে বলি, তারা রিস্কি বেশি। এটা হচ্ছে যে আমরা এটা তো ডিএনএ করতে পারি, এটা তো ডিএনএ না সরি আরএনএ ভাইরাস, আরএনএ লোড দেখতে পারি, আর হচ্ছে অ্যান্টিবডি দেখতে পারি। এখানে দেখেন অ্যান্টিবডিটা 3 মাস পরে আসে। সো আমি যদি মনে করি আমার একটা রুগী থেকে যে হ্যাঁ আমার তো হেপাটাইটিস সি রুগী ট্রিট করেছি, ওখান থেকে তো আমার একটা নিডল প্রিক হয়ে গেছে, আজকেই আপনি হেপাটাইটিস সি এর আরএনএ নাও পেতে পারেন, আজকেই আপনি এনটিএইচসিভি, এখানে যেহেতু এইচবিএসএজি এর মতো কিছু করার নাই, অ্যান্টিবডি দেখতে হয়, আজকে পাবেন না। সো ইউ হ্যাভ টু ওয়েট অ্যাটলিস্ট 2 to 3 উইকস টু অ্যাপিয়ার, তারপরে গিয়ে আপনি পাবেন। প্রিভেনশন কি? অবশ্যই যে শেয়ারিং করা, যেগুলো রেজার বা ব্রাশ এগুলো শেয়ার না করা, ইউনিভার্সাল প্রিকশন মেনটেন করা, এডুকেট করা, সাবধান থাকা। ফলোইং ওই যে কথাটা আমি বললাম যে আরএনএ 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে, বাট অ্যান্টিবডি 6 থেকে 12 সপ্তাহ লাগে। সুতরাং আজকেই প্রিক করলে আজকে কালকে পরশু আপনি নাও পেতে পারেন কিচ্ছু। ইউ হ্যাভ টু অবজার্ভ। গোলটা কি? যে আমাদের বায়োকেমিক্যাল রেসপন্স, লিভার ভালোর দিকে যাচ্ছে, এএলটি নরমাল হচ্ছে, ভাইরোলজিক্যাল রেসপন্স, তার আরএনএটা বডি থেকে আমি ঝেঁটিয়ে বিদায় করতে পেরেছি কিনা, এন্ড অফ দ্য ট্রিটমেন্ট রেসপন্স হতে পারে। আর্লি ভাইরোলজিক্যাল রেসপন্স বলতে বোঝায় যে যদি আরএনএটা যদি নেগেটিভ হয় অথবা 2 লগ রিডাকশন হয় 3 মাস চিকিৎসার পরে,
আর সাস্টেন ভাইরোলজিক্যাল রেসপন্স হচ্ছে আমি তো ভাইরাস এখন রিডাকশন করলাম 12 সপ্তাহ পরে, কিন্তু সে আবার মাথাচাড়া দেয় কিনা, অর্থাৎ 6 মাস চিকিৎসা শেষ করার পরে বিনা ওষুধে 6 মাস পরেও আরএনএ আর পাওয়া যাচ্ছে না, তাহলে আমি বুঝবো যে সাস্টেন ভাইরোলজিক্যাল রেসপন্স অ্যাচিভ করেছে। এবং দেখা যায় যে 95% কেসে চিকিৎসা করলে 10 বছর পর্যন্ত সাস্টেন ভাইরোলজিক্যাল রেসপন্স থাকে। আমাদের দায়িত্ব হচ্ছে এতটুকু যে আমরা জানলাম এটা হোপ আছে আর্লি, তখন হেপাটোলজিস্ট উইল সিলেক্ট দ্য ড্রাগ, হোয়াট হি উইল ডু। ম্যানেজমেন্টে যদি বলি যে দেখা যায় যে সাধারণত এটাতে শুধু মুখে খাওয়ার ওষুধে কাজ আগে হতো না, আগে বলা হতো যে ইন্টারফেরন প্লাস রিবাভিরিন দেওয়া হতো, কিন্তু আজকাল এই 2013 সালের পর থেকে কিছু ডাইরেক্ট অ্যাক্টিং ওষুধ দেওয়া হয় যেখানে ইন্টারফেরনটা অবসোলেট। তাহলে মোদ্দা কথা হচ্ছে এখন আর ইন্টারফেরন এই দামি ওষুধের রোল কিন্তু এখন মিনিমাইজ করে ফেলা হয়েছে, থ্যাঙ্কস টু দ্য সায়েন্টিস্ট অ্যান্ড হেপাটোলজিস্ট। তারা কি করছে, তারা সফোসফোভির, তারপরে হচ্ছে এলবাসির, ড্যাসাবুভির, আমাদের দেশে সফোসফোভির পাওয়া যায়, এইটা দিয়ে তারা ট্রিট করে, এবং আর্লি ট্রিট করলে পরে ইভেন ডিকম্পেন্সেটেড সিরোসিসও ট্রিট করা হয়। আজ থেকে 5 বছর আগে একটা কমন বিলিফ ছিল যে আমার রোগী তো সিরোসিস হয়ে গেছে, তাকে আর আমি অ্যান্টিভাইরাল দিয়ে কি করবো, বা আর কি লাভ, ভাইরাস তো শেষ করে ফেলছে। উত্তর হচ্ছে নো। এনি সিরোটিক পেশেন্ট, if you can diagnose that the cause is hepatitis B or C, you must have to start the antiviral medication immediately. Why? ভাইরাস ক্লিয়ারেন্সের সঙ্গে সঙ্গে ফার্দার ফাইব্রোসিস হল্ট করে অ্যান্টিভাইরাল গুলো, দ্যাটস ওয়াই। ওকে, ডেল্টা ইট ইজ অ্যান ইনকমপ্লিট ভাইরাস। ও আসলে নিজে কিছু করে না, পরগাছা। ও বি এর উপরে ঘাড়ে চেপে কাজ করে। সো বি কে যদি আমরা ট্রিট করি, বি কে যদি আমরা প্রোফাইলেক্সিস করি, আমরা ডেল্টাকে হল্ট করতে পারবো। যদি এক কথায় বলি, হেপাটাইটিস সি এটা এর মতোই রিলেটিভলি ভালো, বাট কাদের জন্য খারাপ? খারাপ হচ্ছে যারা ইমিউন কম্প্রোমাইজ অ্যান্ড প্রেগনেন্সি। কিছু কিছু প্রেগনেন্ট মহিলাদের দেখবেন যে ডিউরিং প্রেগনেন্সি হঠাৎ করে জন্ডিস ছিল বিসি নেগেটিভ, কিন্তু জন্ডিসে পেশেন্ট ফালবেনেন হেপাটিক ফেলিউর হয়ে মারা গেল। আমি দেখেছি এরকম। হেপাটাইটিস ই ইজ দ্য কজ, বিকজ এটা সাডেনলি ফালবেনেন হেপাটিক ফেলিউরটা এই উনাদের প্রেগনেন্সিতে বেশি করে। কেন করে এটা আসলে এটা হাইপোথেটিক্যালি কোনো উত্তর নাই, মেবি ইমিউনিটি একটা ফ্যাক্টর। এবং এটা কিন্তু আমাদের ইন্ডিয়া, আফ্রিকা, এই সেন্ট্রাল আমেরিকা, এশিয়ান এতে বেশি হয়। ফিকো ট্রান্সমিশন সেম অ্যাজ দ্য হেপাটাইটিস এ, ইনকিউবেশন পিরিয়ড 40 দিন অ্যাভারেজ, এবং ওভারঅল 1 to 4% মর্টালিটি, কিন্তু প্রেগনেন্সিতে কিন্তু মর্টালিটি ইজ very very high, 20 to 30. So any pregnant lady came to you with the jaundice, please do the hepatitis E antibody, whether she is suffering from E, তাহলে আমরা কশাস হয়ে যাব। এগুলো হচ্ছে বিশাল লিস্ট যে দুনিয়ার যত ভাইরাস আছে যারা হেপাটাইটিস করতে পারে। এর মধ্যে দেখেন যে সার্স থেকে আরম্ভ করে আরো কিছু ভাইরাস এখানে বাদ গেছে। ইভেন আমি দেখেছি ডেঙ্গু ভাইরাসও কিন্তু হেপাটাইটিস করে, ডেঙ্গি থেকে। সো এ লট অফ ভাইরাস আর দেয়ার। তো ক্রনিক লিভার ডিজিজ কখন বলবো? আমরা বলেছি যে আগে যে 6 মাসের বেশি যদি ভাইরাস থেকে যায় বডিতে, এটা সাধারণত ধীরে ধীরে হয়। ক্রনিক লিভার ডিজিজের অনেকগুলো কারণ আছে, এর মধ্যে কিছু মেটাবলিক কারণ আছে, কিছু জেনেটিক কারণ আছে, কিছু অটো ইমিউন কারণ আছে, কিছু ড্রাগস আছে, আগে বলেছিলাম আমি মেথোট্রেক্সাইড, প্রোলং এনএসআইডস, কিছু অবস্ট্রাকটিভ কারণ আছে, যে ভেনাস অবস্ট্রাকশন হচ্ছে, লিভার কনজেস্টেড হয়ে গেছে, কাজ করতেছে না দিনের পরে দিন, বার্চিয়ারি সিনড্রোম বলি আমরা। ইভেন কার্ডিয়াক হেপাটোপ্যাথিও বলা হয়। ক্রনিক রাইট হার্ট ফেলিওর, ওনার সবসময় রাইট হার্ট ফেলিওর থাকে, হেপাটিক ভেইন কনজেস্টেড থাকে, লিভার কনজেস্টেড থাকে, কাজ করতে পারে না, আলটিমেটলি কিন্তু ক্রনিক লিভার ডিজিজে চলে যেতে পারে। সো এটা তখন আমরা বলি হচ্ছে কার্ডিয়াক সিরোসিস। কার্ডিয়াক ডিজিজ কিন্তু ক্ষতি করে ফেললো লিভারকে। অ্যাকচুয়ালি কোনো স্ট্যান্ডার্ড ডেফিনেশন নাই, আমরা বিসি এর জন্য আমরা 6 মাস একটা টাইম ফ্রেম ধরে নেই। ক্লিনিক্যাল ফিচার যদি সিরোসিস আমরা বলি কি কি হয়, ওকে, আমি এখান থেকে না বলে আমি যদি মুখ থেকে শুরু করি, একটা পেশেন্টের দিকে তাকালে কিভাবে সন্দেহ করব? ফেসে হেপাটিক ফেসেস কেউ কেউ বলে, মাডি কমপ্লেকশন, শুকিয়ে যাবে, মেলার প্রমিনেন্স হবে, ওকে, মেবি হি ইজ একটেরিক। যদি অটো ইমিউন হেপাটাইটিস হয়, প্রাইমারি স্ক্লেরোসিং কোলিনজাইটিস হয়, এগুলো কিছু অটো ইমিউন, তাহলে জেন্থলেজমা পেতে পারে, পেশেন্ট ড্রাউজি থাকতে পারে। ওকে, চলে আসেন, যদি সে অ্যালকোহলিক সিরোসিস হয়, বায়োল্যাটারাল প্যারোটিড এনলার্জমেন্ট পেতে পারে। নেকে চলে আসেন, নেকে তেমন কিছু আমরা অবভিয়াসলি তেমন পাই না কিছু। চেস্টে পাবো, কি পেতে পারি? যেহেতু লিভারে অ্যান্ড্রোজেন সিনথেসিস করে এবং ডিগ্রেডেট করে, তো মেল যদি হয় অ্যান্ড্রোজেন ডিগ্রেডেশন, তার ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে, ইস্ট্রোজেনকেও সে ভাঙবে না, অ্যান্ড্রোজেনকেও সে
ব্যাহত করে সিনথেসিসের ক্ষেত্রে ম্যাচিউর হতে, তখন দেখা যায় তার গাইনোকোমেশিয়া হয়, ইস্ট্রোজেনটা আপার হ্যান্ড হয়ে যায় এই কারণে। তারপরে হচ্ছে লস অফ সেকেন্ডারি সেক্সুয়াল হেয়ার হবে। তারপরে স্পাইডার অ্যানজিওমা পেতে পারি, ছোট ছোট লাল লাল স্পট পাবো। কিভাবে বুঝবেন এটা? স্পাইডার নেভি, একটা গ্লাস লাইট দিয়ে যদি এটাকে চাপ দেই তাহলে সেন্ট্রাল আর্টারিওলটা এটা ফেড হয়ে যাবে, আবার ছেড়ে দিলে আবার রিফিল হবে, মাকড়সার ছোট বাচ্চার মতো। অর্থাৎ সেন্ট্রাল একটা উঁচু নিপলের মতন উঁচু আর্টারিয়াল থাকবে, চারিপাশে ওয়েবি প্যাটার্নের ক্যাপিলারি থাকবে। দিস ইজ দ্য স্পাইডার নেভি, বাট ইট ইজ নট দ্য প্যাথোগনমিক। আরো অন্যান্য কারণে হয়, প্রেগনেন্সি থার্ড ট্রাইমেস্টারে ফিজিওলজিক্যাল আসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে থাইরোটক্সিসিস আসতে পারে, হাইপারডাইনামিক সার্কুলেশন পাওয়া যেতে পারে, বাট অ্যালকোহলিক সিরোসিসে এটা একটা সাপোর্টিভ। আর কি পেতে পারি আমরা? হাতে হাতে আমরা পেশেন্টের খুব বেশি জন্ডিস হলে একটেরিক পাবো, ফ্ল্যাপিং ট্রেমর যদি এনকেফালোপ্যাথি ডেভেলপ করে আমরা পেতে পারি, কোনো কোনো ক্ষেত্রে ক্লাবিং পেতে পারি, পামার ইরাইথিমা পেতে পারি কোনো কোনো সিরোসিসের ক্ষেত্রে, স্পেশাল অ্যালকোহলিক সিরোসিসে। ওকে, তারপরে যদি পেটে আসি, পেটে তো আমরা আসল জিনিস পাবো, অ্যাসাইটিস, সিরোসিস হয়ে গেছে, স্প্লিনোমেগালি, সাইন্স অফ পোর্টাল হাইপারটেনশন, লিভার সিরোসিসের আর্লি স্টেজে বড় হতে পারে, পরে যখন ফাইব্রোসিস হয়ে যায় আর লিভার প্যালপেবল হবে না। তাহলে এখানে একটা লার্নিং পয়েন্ট হচ্ছে, একটা সিএলডি পেশেন্ট, অ্যাসাইটিস আছে, স্প্লিনোমেগালি আছে, লিভার ছিল না, এখন লিভার পাওয়া গেল। ঘটনা কি? ঘটনা হচ্ছে হয় ক্রনিক লিভার ডিজিজ সিরোসিস থেকে মেলিগনেন্সি হচ্ছে, এটা একটা কারণ। সেই ক্ষেত্রে সিরোটিক পেশেন্টের লিভার মে বি দ্য প্যালপেবল এন্ড ইটস এন ওয়ার্নিং সাইন। ওকে, আরো নিচে গেলে পরে আমরা প্রাইমারি সেক্সুয়াল হেয়ার গুলো ডিস্ট্রিবিউশন স্পার্স হবে, টেস্টিস অ্যাট্রোপি হবে, ইম্পোর্টেন্সি ডেভেলপ করবে, ফিমেল হলে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হতে পারে, পেশেন্টের হেমোরেজিক টেন্ডের জায়গায় জায়গায় ব্রুইস অ্যাব্রেশন থাকতে পারে, ব্লিডিং প্রবণতা তৈরি হবে যেহেতু কোগুলেশন ফ্যাক্টর তৈরি হচ্ছে না, পোর্টাল হাইপারটেনশনের ফিচার বলেছি। এই তো এই ফিচারগুলো আমরা কমনলি পাবো। কনসিকুয়েন্স কি হতে পারে? একটা হচ্ছে কি, ঘটনাটা হচ্ছে যে লিভার ভালো কাজ করতে গিয়ে ক্ষতি করে ফেলে, অর্থাৎ ভাইরাস লিভারকে নষ্ট করেছে, সে এটাকে রিজেনারেট করতে যায়, করতে গিয়ে সে সিরোসিসের দিকে টার্ন করে, এবং আলটিমেটলি ফাইব্রোসিস যেহেতু হয়ে যায়, ইউ নো দ্যাট ইনফ্লামেশন সামটাইমস হিল by the fibrosis, and this fibrosis is an irreversible loss of the normal architecture of that organ. So ultimately liver তার architecture লুজ করে। এবং আমরা হিস্টোলজিক্যালি ফাইব্রোসিসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ম্যাক্রোনোডুলার, একটা মাইক্রোনোডুলার, আর একটা হচ্ছে মিক্সড। কমনলি ভাইরাস গুলো করে ম্যাক্রোনোডুলার, ফলে ভাইরাল হেপাটাইটিস থেকে যদি ক্রনিক হয়, আর্লি স্টেজে লিভার যদি আপনি প্যালপেবল পান, সেক্ষেত্রে কিন্তু সারফেসটা ইরেগুলার পেতে পারেন। আর যদি স্মুথ থাকে, এটা মাইক্রোনোডুল, এটা সাধারণত অ্যালকোহলিকের ফরে। কজ তো আমরা অলরেডি বলেছি, alcohol, hepatitis B, C, D, non-alcoholic fatty liver disease, some immune causes, some biliary causes, but some genetic causes, some cryptogenic causes are known, even the chronic venous obstruction, chronic heart failure, any chronic liver disease leads to the cirrhosis. সেই সিরোসিসের এই কথাগুলি বলা হয়েছে। সিরোসিসের মেইন স্টিগমাটা কি, যে আমরা বলি অনেক সময় লেখা থাকে ডিকম্পেনসেটেড সিএলডি, আবার কম্পেনসেটেড সিএলডি। এটা দিয়ে আমরা কি বুঝি? Decompensated মানে when the liver function is not compromised anymore, liver cannot do its normal function properly, then some features will develop like the jaundice, like ascites, like encephalopathy and hemorrhagic tendency. তাহলে কারো যদি জন্ডিস ডেভেলপ করে, কারো যদি অ্যাসাইটিস হয়, কারো যদি এনকেফালোপ্যাথি হয়, ইভেন পোর্টাল হাইপারটেনশন, স্প্লিনোমেগালি থাকে, দিস আর দ্য ডিকম্পেনসেটেড সিরোসিস এন্ড অল দিস আর দ্য ব্যাড প্রগনোস্টিক সাইন। যে ফিচারগুলো আমি বলেছি, এই ফিচারগুলো এখানে জাস্ট একটা আমি ফিগার ওয়াইজ দেখানোর চেষ্টা করেছি, আর কিছুই না। Patient is icteric on the extreme right upper quadrant is the spider navi, pulmonary erythema, ascites, gynecomastia. It has histological change. ইনভেস্টিগেশনস যদিও গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে বায়োপসি, বাট সবসময় করা হয় না, কারণ কোগুলোপ্যাথি থাকে, পেশেন্ট ইগনোর করে। এক্সটেন্সিভ ফাইব্রোসিস হয়ে গেলে পরে আমি কোনো আর্কিটেকচার কিছুই পাবো না, শুধু ফাইব্রোসিস বলবে। আমরা লিভার ফাংশন টেস্ট করতে পারি, এসজিপিটি ইনিশিয়ালি বাড়ে, পরে গিয়ে লিভার যেহেতু ড্যামেজ হয়, এসজিপিটি নর্মাল থাকতে পারে, অ্যালকালাইন ফসফেটেস অবস্ট্রাকশন না হলে বাড়বে না, বিলিরুবিন বেড়ে যেতে পারে, সিরাম অ্যালবুমিন যেহেতু লিভার সিনথেসাইজ করে চিফলি, সেই কারণে অ্যালবুমিনটা লো হবে, গ্লোবিউলিনটা বেড়ে যাবে যেহেতু বডিতে একটা ইনফেকশন হচ্ছে, তাহলে এজি রেশিও উইল বি অল্টার্ড, প্রোথ্রম্বিন টাইম বেড়ে যাবে যেহেতু কোগুলেশন ফ্যাক্টর তৈরি করতে পারছে না, থ্রম্বোসাইটোপেনিয়া হবে। কেন হবে? যদি হিউজ স্প্লিনোমেগালি থাকে, আমরা জানি স্প্লিন অনেক করতে পারে, সেকেন্ডারি অ্যাপ্লাসিয়া করতে পারে, প্যানসাইটোপেনিয়া করতে পারে, হাইপারস্প্লিনিজম, সেক্ষেত্রে প্লেটলেট কাউন্ট কমে যেতে পারে, পেশেন্টের সোডিয়াম কমে যেতে পারে,
আল্ট্রাসাউন্ড যদি করি আমরা শান্টেন লিভার পাবো, লস অফ লিভার আর্কিটেকচার পাবো, সাইন্স অফ পোর্টাল হাইপারটেনশন এন্ড ইভেন দ্য এইচসিসি আর্লি স্টেজ। আচ্ছা, এটা হচ্ছে একটা প্রগনোস্টিকের জন্য ক্রাইটেরিয়া ইউজ করা হয়, চাইল্ড পুক্স ক্রাইটেরিয়া। এছাড়া আরো একটা ক্রাইটেরিয়া আছে মেল স্কোরিং, ওনারা হেপাটোলজিস্টরা করে, হ্যাঁ, যে প্রগনোসিস বোঝার জন্য এই প্যারামিটারস গুলো দেখে। স্টেজিং, আমরা কিভাবে স্টেজিং করি জাস্ট একটু মনে রাখেন যে স্টেজিং অফ দ্য CLD is done by the male scoring or Child-Pugh criteria, or we can see the ascites, encephalopathy, bilirubin, albumin, prothrombin time. ম্যানেজমেন্ট, প্রথম উদ্দেশ্য হচ্ছে যে প্রোগ্রেশন হল্ট করা, কমপ্লিকেশনকে প্রিভেন্ট করা। তাহলে প্রোগ্রেশন হল্ট করতে গেলে পরে তার যে নটোরিয়াস ফ্যাক্টর, অর্থাৎ যে ড্রাগগুলো লিভারের জন্য টক্সিক, স্টপ অল দিস মেডিকেশন, স্টপ অ্যালকোহল ড্রিঙ্কিং, maintain his every calorie, restrict the protein because you know the protein may leads to the encephalopathy, vaccine the patient if it is not already vaccinated, treat the underlying causes. If it is due to the hepatitis B, start the antiviral drug, C, start antiviral drug, and treat the complications. আমি কমপ্লিকেশন গুলো ইন্ডিভিজুয়াল পড়াশোনায় আসবো। এটা হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি। এরপর হচ্ছে যে নন অ্যালকোহলিক লিভার ডিজিজ। অ্যালকোহলেও কিন্তু ফ্যাটি লিভার হয়, কিন্তু আমরা যেহেতু অ্যালকোহল কনসার্ন আমাদের সোসাইটি, আমাদের কমন কনসার্ন হয়ে গেছে যে অলমোস্ট বলা হয় যে ওবেস পেশেন্টের 80% কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ পাওয়া যায়। আর ইভেন নর্মাল লিনেন থিন পেশেন্টের 25% কেসে আল্ট্রাসাউন্ড করলে এখন ফ্যাটি লিভার ডিজিজ পাওয়া যায় আল্ট্রাসাউন্ডে। এবং এই ফাইন্ডিংসটা অনেক সময় আমরা মনে করি ও সনোলজিস্ট করেছে, জিনিসটা বোধহয় ভুয়া। অ্যাকচুয়ালি নট দ্যাট। লিভারের 33% সেল যদি স্টিয়াটোহেপাটাইটিস হয়, মানে এটাকে বলে আমরা স্টিয়াটোহেপাটাইটিস, স্টিয়াটোহেপাটোসিস, অর্থাৎ ভিতরে যদি ফ্যাট জমা হয় লিভার সেলে 30%, 1/3, তাহলে কিন্তু সনোলজিস্ট খুব ক্লিনলি বলতে পারে যে এটা ফ্যাটি লিভার ডিজিজ। কেন আমরা সাবধান হয়ে যাব? বিকজ ফ্যাটি লিভার ডিজিজ লিডস টু দ্য সিরোসিস অ্যাজ ওয়েল অ্যাজ মেলিগন্যান্সি। জাস্ট এই ছবিটা যদি দেখেন তাহলেই দেখবেন ডান দিকে যে কিভাবে ফ্যাটি লিভার ডিজিজ থেকে সিরোসিস হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে যখন সিরোসিস হয়ে যায় তখন আর লিভারে আল্ট্রাসাউন্ডে ফ্যাটি লিভার আর খুঁজে পাওয়া যায় না, ফ্যাট নাই তো, সবই তো হচ্ছে যে ফাইব্রাস টিস্যু। তখন আর বি, সি সব নেগেটিভ, কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বলি ক্রিপ্টোজেনিক সিরোসিস। অ্যাকচুয়ালি ক্রিপ্টোজেনিকের ক্রিপ্টিক ফ্যাক্টর হচ্ছে ফ্যাটি লিভার, যেটা রোগী ইগনোর করে এসেছেন। কেন হয় ফ্যাট? প্রচুর ফ্রি ফ্যাটি অ্যাসিড লিভারে জমা হয় ও অনেকগুলো করে ফার্স্ট হিট হাইপোথিসিস বলি, অর্থাৎ অনেক টক্সিন ম্যাটেরিয়ালস রিলিজ করে যেটা দিয়ে লিভার সেলকে ড্যামেজ করে। যদি এক কথায় বলি, সে আগের কথাই বলেছি, এএলটি ফল করতে পারে। এবং একটা রেশিও অনেক সময় আমরা দেখি যে এটা আসলে লিভার ইনফ্ল্যামেশন করছে কিনা, এএসটি এএলটি। যেহেতু এএলটিটা ফল করে, এএসটিটা নর্মাল থাকে, তাহলে এএলটি এএসটি রেশিওটা অল্টার্ড হয়ে যায়। নর্মালি এএলটি যদি কমে তাহলে এএসটিটা নর্মাল থাকলে রেশিওটা অনেক হাই হয়ে যাবে আর কি। আল্ট্রাসোনো অলরেডিটা বলেছি, সিটি এমআরআই করা যায়। লিভার ফ্যাট রিডিউসড অ্যাজ সিরোসিস প্রোগ্রেস, সো ক্রিপ্টোজেনিক বলা হয়। স্কোরিং এর জন্য আমরা ফিব, ন্যাফিল স্কোর এগুলো ইউজ করি। How to manage? Okay, keep in mind that usually this patient gets some other metabolic problem like syndrome X or metabolic syndrome. অর্থাৎ এই পেশেন্ট ফিমেল হলে তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে, ওবেসিটির সঙ্গে তার ডায়াবেটিস থাকতে পারে, তার হাইপারটেনশন, কার্ডিয়াক প্রবলেম থাকতে পারে, ডিসলিপিডিমিয়া থাকতে পারে, স্লিপ অ্যাপনিয়া থাকতে পারে। সো উই শুড ট্রিট দিস মেটাবলিক প্রবলেম অ্যাজ ওয়েল। এবং এই কারণে ন্যাফিল্ডের এখন নতুন নাম বলা হয় ম্যাফেল্ড, অর্থাৎ মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ রিসেন্টলি। ম্যানেজ করার জন্য আমাদেরকে অন্যান্য রিস্ক ফ্যাক্টর গুলোকে সাইমেলটেনিয়াসলি ম্যানেজ করতে হবে, বডি ওয়েটকে লুজ করতে হবে। কেউ কেউ বলে র্যাপিড বডি ওয়েট লুজ আবার ফ্যাটি লিভার ডিজিজ বাড়িয়ে দেয়, সেই কারণে গ্র্যাজুয়াল ওয়েট লস, 7 to 10% ওয়েট লস যদি করি, ইট ইজ হেল্পফুল। we can switch to the Mediterranean diet, plenty of the fruits and vegetables rather than the meats and fatty diet. Do not take any refined sugar. And if the patient get the dyslipidemia, we can start the statin. If the patient is diabetic, we can try the glitazone, pioglitazone if needed. Somebody prescribe the vitamin E, but keep in mind that there are no strong role to hold this progression. Vitamin E বরং ডেইলি যদি আমি 800 মিলিগ্রামের বেশি দেই তাহলে কিন্তু প্রোস্টেট ক্যান্সার করে বসবে, iatrogenic. So keep in mind, do not jump over enthusiastic management. Just treat the patient, which is other modality. Treat the patient to check his body weight, sustained reduction and dietary habit. আজকাল অনেক সময় ওবেটিকলিক অ্যাসিড দেওয়া হয়, সেটাও আন্ডার ট্রায়াল, বলা হয় যে এটা কিছুটা ফাইব্রোসিস প্রিভেন্ট করে। এবার আসি যে আমরা যেটা বলছি পোর্টাল হাইপারটেনশন, সিরোসিস, ফাইব্রোসিস যাই হোক না কেন, আলটিমেটলি এটা সুইচ করে পোর্টাল হাইপারটেনশন করে।
এখানে একটা ছবিতে এটা জাস্ট পোর্টাল হাইপারটেনশনের অনেকগুলো সাইট আছে, 5টা সাইট, কোথায় কি করে এই পিকচারটা দেখা আপনারা জানেন সবাই। কিন্তু কমপ্লিকেশন কি, পোর্টাল প্রেশার যদি বেড়ে যায়, চট করে ছিঁড়ে গেলে পরে পোর্টালের জন্য অ্যানাস্টোমোসিস থাকে লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, অ্যারাউন্ড দ্য স্টমাক, অন্যান্য সাইডেও থাকে রেকটাম এরিয়াতে, কিন্তু কমনলি হচ্ছে লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস। যদি চট করে ছিঁড়ে যায় তাহলে পেশেন্ট ভেরিসেল ব্লিডিং নিয়ে আসবে, এন্ড ইটস এ মেডিকেল ইমার্জেন্সি। আমার দায়িত্ব হচ্ছে ইমিডিয়েটলি তাকে ব্লাড যদি নাও পাই তাহলে প্লাজমা এক্সপান্ডার দিয়ে পেশেন্টকে রেফার করে দেওয়া, রিসাসিটেট করার জন্য। উই ক্যানট ওয়েস্ট টাইম। কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি, তাহলে অ্যাবজর্পশন কম হবে, পেশেন্ট নিউট্রিশনাল প্রবলেম ভুগবে। হাইপারস্প্লিনিজম, পোর্টাল হাইপারটেনশন হয়ে যাওয়াতে স্প্লিন বড় হয়ে গেছে, তাহলে স্প্লিন অনেক বেশি মাত্রায় সেলকে ভেঙে ফেলবে, নর্মাল আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেটকেও মনে করবে শত্রু, ওভার ওয়ার্কিং হবে, আলটিমেটলি আমার প্যানসাইটোপেনিয়া ডেভেলপ করতে পারে। অ্যাসাইটিস ডেভেলপ করবে যেহেতু পোর্টাল প্রেশার বেশি, ফ্লুইড উজিং হবে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া করবে, কারণ ব্লিডিং, হাইপারস্প্লিনিজম, কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি তিনটা মিলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া করতে পারে। কিডনিতে যেহেতু ফ্লো কম হয়ে যাচ্ছে, রেনাল ফেলিউর হতে পারে, ইভেন হেপাটিক এনকেফালোপ্যাথি করবে। কেন? যেহেতু শান্ট করে চলে যাচ্ছে টক্সিক ম্যাটেরিয়াল টু দ্য ব্রেন। ম্যানেজমেন্ট গুলো হচ্ছে রিজন দেখে, জাস্ট অ্যাট এ গ্ল্যান্স। ইন্ট্রাভেনাস ফ্লুইড দেওয়া হয়, আমরা যেটা করব এক্সট্রাসেলুলার ভলিউম বাড়িয়ে রুগীকে রিসাসিটেট করা, যেন মাল্টিপল অর্গান ফেলিউরে না যায়। স্পেশালিস্ট কেয়ার সেন্টারগুলোতে ভেজোপ্রেসিন দেওয়া হয় যদি এন্ডোস্কোপি রেডি না থাকে বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট না থাকে। প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয় যেন এনকেফালোপ্যাথি না ডেভেলপ করে। তারপরে তো উনারা যেটা করেন, ব্যান্ড লাইগেশন করেন, প্রোটন পাম্প ইনহিবিটর দেয়, এনকেফালোপ্যাথি না হওয়ার জন্য ল্যাক্টোলোজ দেয়। সিরোসিসের আমরা যে হেপাটোসেলুলার কার্সিনোমা আমরা যে পাই, তার প্রায় 80% কিন্তু অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য সিরোসিস থেকে আসে, এটা একটা ফ্যাক্টর। এবং হেপাটোসেলুলার কার্সিনোমার কিন্তু প্রগনোসিস খুব একটা ভালো না। হেপাটোসেলুলার কার্সিনোমা দেখা যায় যে প্রায় 6 মাসের মধ্যে প্রায় 80% পেশেন্ট কিন্তু এক্সপায়ার করে। এবং হেপাটাইটিস সি প্রায় 100 গুণ বেড়ে যায় যদি বি থেকে হয়। বি থেকে হলে প্রায় 100 গুণ। সো বি কিন্তু আলটিমেটলি এইচসিসি করতে পারে। আর অনেকগুলো কারণ আছে হেপাটোসেলুলার কার্সিনোমার। ইভেন কিছু ফাঙ্গাল, আমরা যে পুরনো শস্য জমিয়ে রেখে খাওয়া হয় বা পুরনো অ্যাফ্লাটক্সিন বলা হয় আর কি, এটা থেকেও কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। হেমাক্রোম্যাটোসিস, আসলে এত বড় চ্যাপ্টার একদিনে কভার করা সম্ভব না। যে আয়রন ওভারলোড হলো, হেমাক্রোম্যাটোসিস লিডস টু ম্যালিগন্যান্সি। উইলসনস ডিজিজ, কপার ওভারলোড লিডস টু ম্যালিগন্যান্সি। লট অফ কজ আর দেয়ার। সো আমাদের কনসার্ন হচ্ছে হেপাটাইটিস বি, যেটা আমরা প্রিভেন্ট করতে পারি। অনেক সময় আলফা ফিটোপ্রোটিন বেড়ে যায়, আলফা ফিটোপ্রোটিন আমরা করি, বাট এগুলো মাইন্ডেড দিস আর দ্য টিউমার মার্কার। এরা কখনোই কিন্তু ডায়াগনস্টিক স্ট্রং টুল না, দিস আর দ্য সাজেস্টিভ অর সাপোর্টিভ। আলফা ফিটোপ্রোটিন 500 উপরে বেড়ে যাবে। এবং কি করা হয়, লিভার বায়োপসি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড করে, সার্জন যদি মনে করেন যেটা ইনভেট করে না, স্টেজ 1-এ আছে, সাইজ অ্যাফোর্ডেবল সার্জারি করার, তখন ওরা ওয়াইড রিসেকশন করে দেয়। বিকজ লিভার ইজ দ্য হাইয়েস্ট রিজেনারেটিং অর্গান ইন আওয়ার বডি। বলা হয় যে টোটাল লিভারের যদি 6 ভাগের 5 ভাগ কেটে ফেলেও দেওয়া হয়, তাহলে বাকি 1 ভাগ হেলদি লিভার রিজেনারেট করতে পারে। সো এই উদ্দেশ্যে হেপাটোলজিস্টরা সাহস করে কেটে ফেলেন অনেক সময়। এছাড়া পেলেটিভ কেমোথেরাপিও দেওয়া হয়। যদি একটা কথা বলি, যদি কেউ হেপাটাইটিস বি বা সি থেকে ক্রনিক লিভার ডিজিজে ভোগে, ওনার এইচসিসি হওয়ার চান্স আছে কিনা আমি স্ক্রিনিং করব। উদ্দেশ্য হচ্ছে প্রতি 6 মাস পর পর আমি আলফা ফিটোপ্রোটিন অ্যাজ এ জিপি, আলফা ফিটোপ্রোটিন আর আলট্রাসোনোটা আমি রিপিট করতে পারি এভরি 6 মান্থ। সন্দেহ যদি হয় তখন আমরা রেফার করে দেব। লিভার ট্রান্সপ্লান্টেশন হাই সেন্টারের ব্যাপার। পেশেন্ট সাধারণত প্রেজেন্টেশন গুলো আমরা জানি যে অলমোস্ট flu-like features, jaundice, pruritus, malnutrition, ascites, edema, signs of portal hypertension, maybe some pain in the hypochondrium, encephalopathy, এগুলি presentation. Portal hypertension already আমি বলেছি। esophageal varices, এটা একটা ইমার্জেন্সি কেসেস, আমাদের এটা কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে ইমিডিয়েটলি আমরা কলয়েড বা ব্লাড দিয়ে তার ইন্ট্রাভাস্কুলার ভলিউমটাকে মেইনটেইন করব সেন্টারে না যাওয়া পর্যন্ত। ওখানে গেলে ওনারা এন্ডোস্কোপি, স্ক্লেরোথেরাপি, ব্যান্ড লাইগেশন, ফার্মাকোথেরাপি করবে এবং প্রোফাইলেক্সিস দেওয়া হয়। এটা খেয়াল রাখবেন যে ভেরিসিস লাইগেট করে প্রায় আমাদের কাছে আসে, তখন দেখা যায় ওনারা একটা বিটা ব্লকার খাচ্ছে কিংবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খাচ্ছে, হাইপারটেনসিভ না। উদ্দেশ্য হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন অফ দ্য পোর্টাল হাইপারটেনশন। জাস্ট কিপ ইন মাইন্ড অফ দিস। মেডিকেল ইমার্জেন্সিতে ব্লিডিং এ কি করব, ভেরিসিস করতে পারে। এখানেও এটা ইমার্জেন্সি নিয়ে আমি বেশি কথা বলবো না। প্রিভেনশন অলরেডি বলেছি যে লাইগেট করতে পারি। সেকেন্ডারি প্রিভেনশনে আজকাল বিটা ব্লকার, প্রোপানল ব্যান্ড দিয়ে প্রিভেন্ট করে।
যদি বিটা ব্লকার অ্যাজমা আছে কন্ট্রোল মানে টলারেট করতে না পারে, তখন বলা হয় যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও দেওয়া যায়, কিন্তু বিপি মনিটর করে আমি কতটুকু দেব, ডোজ অনেক বেশি, ইনডেভার 120 মিলিগ্রাম, তাহলে দিলে তো পেশেন্ট হাইপোটেনশন হবে, ব্র্যাডিকার্ডিয়া হবে, বলা হবে কে 25% এর নিচে নামানো যাবে না মেনটেন করার জন্য। এগুলো হচ্ছে কমন লিভার ফাংশন টেস্ট। আমরা লিভার ফাংশন টেস্ট এক কথা অনেক সময় বলে ফেলে। লিভার ফাংশন টেস্ট বলতে বেসিক্যালি আমরা এগুলোকে বুঝি। ইমেজ, লিভার ইমেজিং বলতে আমরা কি বুঝি, আল্ট্রাসাউন্ড করা হয়, শুধুমাত্র আল্ট্রাসাউন্ড না, ডপলার স্টাডি করা হয়, সিটি স্ক্যান করা হয়, এমআরআই করা হয়, এমআরসিপি আজকাল করা হয় যদি আমরা কোনো অবস্ট্রাকশন মনে করি, প্রেফারেবলি ইয়েতে যদি হয় প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে কোনো প্যাথোলজি থাকে। এইটাই যখন ইনভেসিভ এন্ডোস্কোপি ঢুকিয়ে ডাই দিয়ে করা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ স্টোন বা অবস্ট্রাকশন থাকলে বা সাসপিশিয়াস কোনো টিউমার থাকলে বায়োপসি নিয়ে আসা হয় কিংবা স্টেন্ট সার্চ করা হয়, তখন এটা হয়ে যায় ইআরসিপি। আর এমআরসিপি হচ্ছে নন ইনভেসিভ, জাস্ট এমআরসিপি, এমআরআই কিন্তু পলিসিস্টেম অ্যানজিওগ্রাফি করা হয় কন্ট্রাস্ট ম্যাটেরিয়ালস দিয়ে। Liver biopsy is very important for diagnosis, especially for the degree of the inflammation, any iron content, or for the malignancy confirmation. But contraindication হচ্ছে পেশেন্টে যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে, করলে হেমোপেরিটোনিয়াম হয়ে যাবে, পেশেন্ট দেখা যাবে শকেই চলে গেছে। অ্যাসাইটিস থাকলে কিন্তু আমরা বায়োপসি করব না, কারণ পেরিটোনাইটিস হতে পারে, বিলিয়ারি পেরিটোনাইটিস। ছোট লিভার যদি হয়, শ্রাঙ্কেন লিভার, সেখানে আমরা বায়োপসি করব না, কারণ সেটা তো ফাইব্রোসড, বায়োপসি করলে কিচ্ছু আসবে না। আর পেশেন্ট যদি না চায়, কমপ্লিকেশন কি, করতে গিয়ে ব্লিডিং হতে পারে, পেইন হতে পারে, পারফোরেশন হতে পারে, বিলিয়ারি লিকেজ হতে পারে। একটা কমন প্রেজেন্টেশন আমরা আপনারা অনেক সময় পেয়ে থাকবেন যে পেশেন্টের এসজিপিটি, হেপাটাইটিসের সমস্ত স্ক্রিনিং, এএলটি, এএসটি, এভরিথিং ইজ নর্মাল, কিন্তু সবসময় বিলিরুবিন 2.5 কিন্তু কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন বেশি থাকে, এটা জেনেটিক ডিসঅর্ডার, অটোসোমাল রিসেসিভ, এটা আমরা বলি গিলবার্ট সিনড্রোম। হ্যাঁ, এটা মানে জেনেটিক্যালি কিছু ডিজিজ থাকে, এর মধ্যে রোটরস আছে, গিলবার্টস আছে, ওগুলাতে কিন্তু ফ্যাটালিটি অনেক বেশি, ওগুলা জন্মের কিছুদিনের মধ্যে মারা যায়। কিন্তু গিলবার্টসে হচ্ছে কি, যে সে লিভার আনকনজুগেশন হয়ে থাকে, যে এনজাইমটা লিভারকে ইউরিডিন ডাইফসফোগ্লুকুরোনাইড অর্থাৎ আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিন রূপান্তর করে লিভারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলার এনজাইম, তার এই এনজাইমটা কম থাকে। তাতে হয় কি যে বিলিরুবিন এক্সক্রিট করে কম, তখন উনার বিলিরুবিনটা ব্লাডে ফ্লোট করে বেশি, শুধুমাত্র জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে। এটা ফিজিশিয়ান ইজ নট কনসার্ন, বাট পেশেন্ট ইজ ভেরি কনসার্ন। আমি সবসময় চোখ হলুদ, আমি খুব মন খারাপ, তাকে এক্সপ্লানেশন এন্ড রিঅ্যাসুরেন্স করা ছাড়া কিচ্ছু করার নাই। ইটস নর্মাল, ইট উইল কজ নো হার্ম। ডায়াগনোসিস কিভাবে করবেন, ওই যে টু রুল আউট দ্য আদার কেসেস, পেশেন্ট ইজ অ্যাবসলিউটলি নর্মাল অ্যান্ড সামটাইমস 24 আওয়ার্স ফাস্টিং করলে পরে বিলিরুবিনটা বেড়ে যায়। জাস্ট 24 ঘন্টা তাকে বলা হবে যে আপনি 300 কিলো ক্যালোরির বেশি কিচ্ছু খাবেন না, পানি খাবেন আর সারাদিনে হয়তো 2টা রুটি খাবেন, শেষ। ফাস্টিং থেকে বেসলাইন বিলিরুবিন করবেন, এরপর আবার বিলিরুবিন করবেন। যদি আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যায় আর বাকি সব প্যারামিটারস নরমাল থাকে, ইট ইজ এ গিলবার্ট সিনড্রোম। And just explain and reassure the patient not to be worried. Just have a small recap to what are the causes. Maybe the time is running out, that's why maybe I will take a couple of more minutes. প্যারাসিটামল টক্সিসিটি শুধু মনে রাখবেন যে আমরা প্রায় আজকাল পাওয়া হয় আনফরচুনেটলি সুইসাইডাল অ্যাটেম্প গুলোতে হসপিটালে। এখানে বলা হয় যে খুব লোয়েস্ট ডোজ, রুগীরা এখনো ভাগ্য ভালো যে তারা ডাইজিপামের উপরে নির্ভর করে, যারা মানে সেলফ হার্ম করে। ডাইজিপামের লেদাল ডোজ অনেক অনেক বেশি, 2 পাতাতেও কিছু হয় না। যদি কেউ জানতো আনফরচুনেটলি যে প্যারাসিটামল এর মাত্র 20টা ট্যাবলেট অ্যাট এ গ্ল্যান্স খেলে ফালবেনে লিভার ফেলিউর হবে এবং তাকে আর ফেরানো যাবে না, তাহলে মনে হয় প্যারাসিটামলই সুইচ করে ফেলতো। থ্যাঙ্কস টু গড যে এখনো পেশেন্টদের কনসার্ন না, বাট ফিজিশিয়ান ইজ ভেরি কনসার্ন। রাগ করে দেখা গেল যে ও মনে করলো ডাইজিপাম খেলে তো সত্যি সত্যি মরে যাবো, ম্যালিঙ্গারিং করার জন্য সে প্যারাসিটামল খেতে গেল। খেয়ে যদি 20টা ট্যাবলেট খায় 10 গ্রাম, দ্যাটস এনাফ টু কিপ হিম ডাউন। সো যদি এরকম কোনো হিস্ট্রি থাকে, টাইম রানস ম্যাটার, time is life. Do not waste time. Immediately, just hardly you can start an IV channel and refer the patient to the hospital emergency department. They will do according to the protocol. Hereditary hemochromatosis. You know that it's a very common disease, especially in the European countries. The iron অনেক বেশি ওভারলোড হয়ে জমা হয় চিফলি 3টা জায়গায়। একটা হচ্ছে গিয়ে লিভারে, একটা হচ্ছে প্যানক্রিয়াসে, একটা হচ্ছে ব্রেইনে, আরেকটা করে টেস্টিসে। আলটিমেটলি লিভারে করলে হেমোক্রোম্যাটোসিস হয়, আলটিমেটলি সিএলডি হয়, ক্রনিক লিভার ডিজিজ এন্ড সিরোসিস। সেকেন্ড, যদি প্যানক্রিয়াসে জমা হয় পেশেন্টের ডায়াবেটিস ডেভেলপ করে। স্কিনে যদি জমা হয় পেশেন্টের কালারটা ডিসকালারেশন হয়ে যায়, ফেয়ার স্কিন লোকগুলো
আলটিমেটলি কালো হয়ে যায়, ব্রোঞ্জ কালার হয়ে যায়। এই কারণে এটার আরেকটা নাম হচ্ছে ব্রোঞ্জ ডায়াবেটিস। এবং টেস্টিসে জমা হলে পেশেন্টের লস অফ লিবিডো এবং ইম্পর্টেন্সি ডেভেলপ করে। এই তো কোনো রুগীকে যদি মনে হয় যে হঠাৎ করে বডি কালার চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে তার সিএলডি ফিচার হচ্ছে, পলিসাইথেমিক মনে হচ্ছে পেশেন্টকে, হ্যাঁ, পেশেন্টের জন্ডিস, হঠাৎ করে ডায়াবেটিস ডেভেলপ করলো, তখন আমরা মাথায় রাখবো যে হেমোক্রোম্যাটোসিস হচ্ছে না তো। সিরাম ফেরিটিন করবেন, দেখবেন যে অনেক বেশি রাইজ, ট্রান্সফেরিন স্যাচুরেশন করবেন, দেখবেন অনেক বেশি, আমরা তখন রেফার করে দেব। এটার ম্যানেজমেন্ট হচ্ছে আসলে সরাসরি কোনো ঔষধ নাই, প্রতি মাসে একবার করে সন্ধানিত যোগাযোগ করা, সেদে সেদে ব্লাড দেওয়া, ভেনিসেকশন করা, ফ্লেবোটমি করা, আর মনিটর করা পেশেন্ট ইজ এভরি চান্স টু ডেভেলপ দ্য সিরোসিস। হেপাটোমা অলরেডি আমি বলেছি যে লিভার সিরোসিস থেকে হচ্ছে। লিভার ট্রান্সপ্লান্টেশন শুধুমাত্র যে মেলিগনেন্সি বা ক্রনিক লিভার ডিজিজে করে তা না, ফালমিনেন্ট হেপাটিক ফেলিউরেও করে, প্যারাসিটামল ওভারডোজও করে, বাট দিজ আর দ্য হায়ার সেন্টার ম্যাটার্স। আমরা এখনো অত দূর পৌঁছতে পারি। সো ইন দ্য লিভার ডিজিজ সামারি হচ্ছে আমরা জানলাম লিভার ফাংশন টেস্ট কি, কি কি কারণে জন্ডিস হতে পারে, অ্যাকিউট হেপাটাইটিস কি কারণে হতে পারে, সিরোসিসের রিস্ক ফ্যাক্টর কি, কি কি সাইন সিমটম আছে লিভার ডিজিজে, সেখান থেকে অ্যাসাইটিস হলে কি করবে, এনকেফালোপ্যাথি হলে আমরা কিভাবে ম্যানেজ করব, সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হলে আমাদের কি খেয়াল রাখতে হবে, ভেরিসেল হেমোরেজ হলে আমরা ইমিডিয়েটলি কিভাবে রেফার করব বা কি কমপ্লিকেশন হতে পারে, হেপাটোরেনাল সিনড্রোম কি, হেপাটোসেলুলার কার্সিনোমা আমাদের কি মাথায় রাখতে হবে। These are the just natural history of the how the predisposing factor leads to the various presentation of the liver diseases. And when to suspect liver failure, again, just keep in mind, কারণ এগুলো হচ্ছে ইমার্জেন্সি, ইমিডিয়েট আমাদেরকে পেশেন্টকে হেল্প করতে হবে। পেশেন্ট ইজ ড্রাউজি, patient gets sudden jaundice, patient get edema or ascites, patient got excessive alcohol or any medication, CNS medication, patient gets some flapping tremor, then we can go for the liver screening. So I think দুই একটা কথা একটু বলে দিই যে অটো ইমিউন ডিজিজ নিয়ে যে বলা হবে যে আমার তো অটো ইমিউন ডিজিজ কিছুই বললেন না। অটো ইমিউন হেপাটাইটিসের একটা পিকচার বলি। একজন 40-45 বছরের মহিলা আপনার কাছে এসছেন, উনি সারা শরীর চুলকাচ্ছে, অনেক ডিপলি একটেরিক, তাকিয়ে দেখলেন তার কিছু জ্যান্থেলেজমা আছে, উনি ডায়াবেটিক, তার আর্থ্রাইটিস, আর্থ্রালজিয়া আছে। তাহলে লিভার ডিজিজের সঙ্গে এত কিছু সম্পর্ক কি? মাথায় রাখবেন যে আমি কি অটো ইমিউন হেপাটাইটিস ডিল করছি না তো। এটা হচ্ছে সাধারণত 30, 40, 50, 60 এই বয়সের মহিলাদের বেশি হয়, 6:1। এবং এটা শুধু যেহেতু অটো ইমিউন, চট করে অটো ইমিউন মানে বডির মর্জি, বডি হঠাৎ করে লিভার মনে করলো আমি আমাকে খেয়ে ফেলবো, তো লিভার আলটিমেটলি গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন শুরু করে, সঙ্গে অন্য অর্গানগুলো ধরে, থাইরয়েড ধরে, তাহলে এই ভদ্রমহিলার হাইপোথাইরয়েডিজম হতে পারে, সাথে কানেকটিভ টিস্যু ধরে, এই ভদ্রমহিলা এসএলই নিয়ে প্রেজেন্ট করতে পারে, এই ভদ্রমহিলা রিমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, এই ভদ্রমহিলার দেখা গেল যে তার টাইপ 1 ডায়াবেটিস হঠাৎ করে ডেভেলপ করতে পারে লিভার ডিজিজের সঙ্গে, এই ভদ্রমহিলার হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে, আলসারেটিভ কোলাইটিস, পাররেক্টাল ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করতে পারে, ইভেন ডার্মাটোমায়োসাইটিস হতে পারে। সো যদি এক কোশ্চেন করা হয় যে দ্য লিভার ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ সাম রিমাটোলজিক্যাল ডিসঅর্ডার, আপনি কি চিন্তা করতে পারেন, দুইটা আলাদা এন্টিটি না চিন্তা করে, তাহলে হচ্ছে অটোইমিউন হেপাটাইটিস। প্রশ্ন হতে পারে তাহলে আমি ডায়াগনোস করবো কিভাবে? ইউজুয়ালি অ্যাবসেন্টোম্যাটিক, ক্লিনিক্যাল দেখে সাসপিশন, প্লাস পেশেন্ট শুধুমাত্র আর্থ্রাইটিস, আর্থ্রালজিয়া, ফ্যাটিকনেস ছাড়া আর কিছুই বলবে না। আমরা যেটা করি, আমরা কিছু বেসিক টেস্ট করি যেগুলো লিভার টেস্ট না, অটোইমিউন টেস্ট। একটা হচ্ছে এএনএ, সাধারণত অটোইমিউন হেপাটাইটিস এই রোগীগুলোর এএনএ 80% পজিটিভ হয়। আর একটা টেস্ট আমরা করি, সেটা হয় যে বলা হয়েছে যে এনটিএসএম অ্যান্টিবডি, এন্টি স্মুথ মাসেল অ্যান্টিবডি, এটা প্রায় 70% কেসে পজিটিভ হয় অটোইমিউন হেপাটাইটিস। আর এটা হচ্ছে মানে আমরা বলি না যে মাস্ট টু লার্ন, নাইস টু লার্ন, ফেয়ার টু লার্ন। আর ফেয়ার টু লার্ন হচ্ছে যে ক্রিপ্টোজেনিক সিরোসিস আর প্রাইমারি বিলিয়ারি সিরোসিস এইগুলো একই রকম অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে। এদেরও কিন্তু এই যে তিনটা জিনিস, এএনএ, অ্যান্টি স্মুথ মাসেল অ্যান্টিবডি, অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি, এগুলো করলে পরে পজিটিভ আসতে পারে। আমাদের উদ্দেশ্য করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে সাসপিশনস অ্যাজ এ জেনারেল প্র্যাকটিস। Just if you think a Middle-aged lady with some genthelisma with other comorbidities like the hypothyroidism or diabetes or rheumatological or connective tissue disorder or hemolytic anemia, always try in medicine, আমরা বলি যে পরীক্ষাতে যে always try to keep all the disease under a single umbrella. একটা দিয়ে আনা যায় কিনা চেষ্টা করেন, that is the smart approach. যদি আলাদা আলাদা করে বলি ওইটা একটা ডিজিজ, এসএলই আলাদা জিনিস, তার ডায়াবেটিস আলাদা হয়েছে, তার ক্রনিক লিভার আলাদা, যদি সবগুলোকে একটাই আনা যায় তাহলে সুবিধাটা কি যে একটা ডিজিজে ব্যাখ্যা করা যাচ্ছে, ট্রিট করা, মনিটর করা সহজ, এবং এটাই ইথিক্যাল। এবং তখন এই রোগীগুলোকে আমাদেরকে পেডনিসলন, অ্যাজাথায়োপ্রিনস অথবা মডিফাইং এজেন্টস দিয়ে ট্রিট করি। বাট উই হ্যাভ টু রেফার ইফ ইউ আর সাসপিশিয়াস,
you should refer. Do not delay. Say, okay, you might have some chronic liver disease. Let's think, go, wait for me. So I guess I'm really sorry. That's because it's a very, very big chapter. It's really very tough to complete within a 1.5 hour. And I get some network glitches for that. I'm sorry, but I think you enjoyed all these things. So now the session is open for 1 or 2 minutes if the moderator allows for any question. I think this is Dr. Shubho. Okay, hello. আমি ফার্স্টলি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, ফার্স্টলি আমি আপনার লেকচারটা অধিকাংশ সময়টাই প্রেজেন্ট থাকতে পেরেছি এবং আমি এনজয় করেছি। আমি শিওর যে আমাদের ইয়ারা ট্রেনিরও এনজয় করেছেন। It was like you said, it was a very elaborate topic, a very broad topic, but I think you have done well এবং খুব ভালো আলোচনা হয়েছে। আপনি পরে যদি লেকচারটা আমাদের আইটি কে পাঠিয়ে দেন, ওরা ইয়েটা আপলোড করে দিবে, তাইলে স্টুডেন্টরা আবার দেখতে পারবেন আর কি। তো আজকে তো আলোচনার আর বেশি সময় নেই, যেহেতু পরের ক্লাসটা শুরু হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much everybody, and also giving me the chance to tell something. And arekta kotha, jodi karo kono academic kono question thake, you can place the question to your moderator or the course coordinator, and then he can forward to me, and I will send the whole lecture to you later on. Thank you so much. Thank you. Thank you. Thank you. Bye.